বলে এক লোকমা ভাত মুখে পুরে নেয় সায়ান। মিয়াদ চোখ দিয়ে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। সে জানে সায়ান একদমই ঝাল খেতে পারে না। এক লোকমা ভাত খাওয়ার পর সায়ানের মনে হচ্ছিল কেউ তার বুকে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনে তার বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। ঝালের দরুন তার চোখে জল ভর করে। সেই জল ভরা চোখেই মাথা তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী সেটা দেখে মাথা নুইয়ে ফেলে লজ্জায়। সায়ান সেই টলমল দৃষ্টি প্রিয়ন্তীর দিকে তাক করেই সেই মরিচ মাখা ভাতগুলো খেয়ে শেষ করে। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে মিয়াদের হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটু গিরে বসে প্রিয়ন্তীর সামনে মাথা নিচু করে করুণ কণ্ঠে বলে, এই মিষ্টিগুলো চেয়েও তোমার জীবন আরও মিষ্টি করে দেবো, প্রমিস। তোমার ঝালটুকু শুষে নেবার অধিকার দেবে আমায়, পুতুলে। ধরণীতে আধার নেমেছে খানিকক্ষণ আগেই। মৃদু বাতাস পরিবেশটাকে শীতল করে তুলেছে। শীতের শেষ দিক হওয়ায় শীত শীত ভাবটা কমে গিয়েছে। প্রিয়ন্তী সবেমাত্র মাগরিবের নামাজ আদায় করেছে। নামাজ শেষ হতেই হিজাব খুলে গায়ে ওনাটা ভালোভাবে জড়িয়ে নেয়। মাথার ঘোমটাটা টেনে নেয় কপালের উপরিভাগ পর্যন্ত। রুমের বাহিরে পা বাড়াতে পা জোড়া থেমে যায় আপনা আপনি। মাথার ভেতর প্রশ্নটা জটলা পাকাতে থাকে। সে কি নিচে যাবে? সায়ন কি এখনো আছে? তার উত্তরের জন্য অপেক্ষা করছে। প্রিয়ন্তী ভাবনায় পড়ে, তখন সায়নের বলা কথাগুলোর পর কেন কোনোরকম পালিয়ে আসে সেখান থেকে। বয়স কম হলেও সায়নের কথার মানে খুব সহজেই বুঝতে পেরেছে সে। লোকটি কি তাকে দয়া করছে অথবা অসহায় ভাবছে? তোকে সারা বাড়ি হন্য হয়ে খুঁজছি প্রিয়, আর তুই এখানে? ভারী পুরুষালের কণ্ঠ পেয়ে চমকিত তাকায় প্রিয়ন্তী। ঘাড় ঘোরাতেই দেখতে পায় তার সামনে ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে প্রান্ত। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অফিস থেকে ফেরার দরুন গায়ের কোটটা হাতে ঝুলছে। প্রিয়ন্তীর আশেপাশে তাকায়। সময় ঠাউর করতে পারল না, তবে সন্ধ্যা হয়েছে, খুব বেশি দেরি হয়নি সেটা খুব সহজেই বুঝতে পারল। প্রান্ত তাড়াতাড়ি অফিস থেকে ফেরার কারণে চিন্তাটা ভর করে তার কপাল জুড়ে। তাই হন্তদন্ত হয়ে ছুটে যায় প্রান্তের কাছে। তোমার কি শরীর খারাপ লাগছে প্রান্ত ভাই? এত তাড়াতাড়ি ফিরলে যে? শরবত করে দেবে একটু, নাকি মাথা ধরেছে কফি বানিয়ে আনি? প্রিয়ন্তীর উদ্বিগ্ন প্রশ্নগুলোয় প্রান্ত হাসে। দুপা এগিয়ে এসে আরেকটু কাছাকাছি দাঁড়ায়। হাতে ঝুলতে থাকা কোটটা গায়ে জড়িয়ে দেয় প্রিয়ন্তীর। দু হাত দিয়ে গাল জড়িয়ে ধরে পরম আদরে। প্রিয়ন্তী ভরকায়, লজ্জায় মাথা নিচু করে ফেলে সহসাই। আমাদের ছোট্ট প্রিয়াটা কবে এত বড় হলো? কি সুন্দর সকলের যত্নে মুড়িয়ে রাখে। এই তো সেই দিন না এলো এ বাড়িতে, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াতো, প্রান্ত ভাই বলে মাথা খেত। সেই বাচ্চাটা কবে এত বড় হলো? প্রিয়ন্তীর চোখ তুলে তাকায়। তার চোখে লজ্জারা কেটে গিয়ে অনুভূতিরা ভর করেছে। হাত জোড়া উঠিয়ে প্রান্তের হাতের উপর হাত রাখে আলতোভাবে। এই প্রথম সে তার অনুভূতি নিয়ে পরিষ্কার হলো। সৌহার্দ্য ভাইয়ের সেদিন করা প্রশ্নের উত্তরটা যেন আজ খুব সহজেই দিতে পারবে সে। পুরো দুনিয়াকে বলতে পারবে সে প্রান্ত ভাইকে ভালোবাসে না। ভালোবাসার ঊর্ধ্বে যদি কাউকে অন্যভাবে ভালোবাসা যায় সেটা হলো সম্মান। সে প্রান্ত ভাইকে সম্মান করে, অসম্ভব পরিমাণের সম্মান করে। এই যে তাকে ছুঁয়ে দিল, এই ছোঁয়ায় ভাইয়ের আদরের স্পর্শ ছিল। ছোট্ট বোনটা বড় হওয়ার আকুতি ছিল। সেও এখন তার মাকে বলতে পারবে সেও নওয়াব নওশেদ ও নূর চৌধুরীর মতো একজন ভাই পেয়েছে। সেই ভাইয়ের নাম প্রান্ত মিহাফ চৌধুরী। আমি এখনো তোমাদের সেই ছোট্ট প্রিয় হয়েই আছি প্রান্ত ভাই। আমাকে সারা জীবন রাখবে তোমাদের কাছে? তোমাদের ছাড়া একদম থাকতে পারবো না আমি। কখনো বের করে দিবে না তো আমাকে? তোমরা ছাড়া যে কেউ নেই আমার। কথাটা শেষ হতেই প্রিয়ন্তীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সেটা দেখে প্রান্ত দুপা পিছিয়ে যায়। স্থির হয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে বলে, তাহলে আমাকে খুব শীঘ্রই মামার জেঠু বানাতে হবে তবেই ভেবে দেখবো তোকে এই বাড়িতে রাখা যায় কিনা। প্রিয়ন্তী হক চুকিয়ে তাকায়। সম্পূর্ণ প্রশ্নটা স্পষ্ট শুনেছে সে, কিন্তু মানেটা বুঝতে পারছে না। সে কি করে একসাথে তাকে মামা আর জেঠু বানাবে? এটা কি আদৌ সম্ভব? প্রিয়ন্তীর প্রশ্নবিদ্ধ চাহনি দেখে প্রান্ত মুখ লুকিয়ে হাসে। নিজেকে ধাতস্থ করে হাত উঁচিয়ে ঘড়ির দিকে তাকায়। 1 ঘন্টা সময় দিচ্ছি, যা যা কাজ আছে সেরে নে। সৌহার্দ্য আসলেই আমরা বের হব। বোনগুলো হয়েছে সব বদের হাড্ডি, শুধু তুই বাদে। সবগুলো মিলে চেপে ধরেছে ফুসকা খেতে যাবে। আজ মনে হচ্ছে আমাকে ফকির বানিয়ে ছাড়বে রে প্রিয়। বলেই চোখ থেকে জল মোছার ভঙ্গি করে প্রান্ত। প্রিয়ন্তী খিলখিল করে হেসে ওঠে। খিলখিলানো সেই হাসি মুগ্ধ নয়নে দেখে প্রান্ত। এই মেয়েটা যে সৌহার্দ্যের প্রাণ। কি কি না করেছে এই মেয়ের জন্য, সকল কিছুর সাক্ষী সে নিজেই।
সে নিজে ও চেষ্টা করেছে প্রিয়ন্তীকে ভালো রাখার। হয়তো তারা দুজনেই কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে, তাই তো মুখ থেকে এই জীবন্ত হাসি মুছছে গিয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছে কৃত্রিম হাসি। সন্ধ্যা হতেই বাড়ির সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত হয়। প্রিয়ন্তী আর পারুল মিলে একে একে সকলকে নাস্তা এগিয়ে দিয়েছে। বাড়ির 3 কর্তা সেদিন একসাথেই বাড়িতে ছিল। কাজের চাপ কম থাকায় কেউ আর দুপুরে অফিস যায়নি। বাড়িকে মাতিয়ে রাখা 4 কর্নার হাসির শব্দ তখনও ড্রয়িং রুমকে মাতিয়ে রেখেছে। চায়ে চুমুক বসাতে বসাতে আর চোখে এইসবই দেখছিল তারা। তাদের সহধর্মিনীরাও এসব দেখছে আর একে অপরের সাথে হাসাহাসি করছে। প্রিয় মা, গিয়ে রেডি হয়ে নে। পারুল তো আছেই এখানে, ও সামলে নেবে। যা মা। নওয়াব চৌধুরীর কথায় সকলে হাসি থামিয়ে ফেলে। সকলের দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ। প্রিয়ন্তী চারপাশে তাকায়। কথাটায় সকলে খুশি হলেও মুখ কালো হয় শাহনাজ চৌধুরীর, আর বিরক্তি ফুটে ওঠে রিশার মুখে। নওয়াব চৌধুরী স্নেহাতুর কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে দাঁড়ায়। কিছুটা নরম সুরে মিনমিনিয়ে বলে, বড় মামা, আমি না গেলে হয় না? আমার যেতে ইচ্ছে করছে না। আপুরা যা, আমি নয় বাড়িতে থাকি। সামনে আমার পরীক্ষা, এই সময়টুকুতে পড়াশোনা করব। সারাদিন যখন কাজ করিস, এদিক ওদিক ছোটাছুটি করিস, তখন মনে থাকে না পড়াশোনার কথা? রাগী পুরুষালী কণ্ঠ পেয়ে ঘাড় কাত করে তাকায় সকলে। ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করে সৌহার্দ্য। প্রশ্নটা শেষ হতেই এসে থামে প্রিয়ন্তীর সামনে। সে এখনও মাথা নিচু করেই দাঁড়িয়ে। প্রিয়ন্তী জানে কণ্ঠটা কার, তাই মাথা উঁচু করার সাহস পায়নি সে। কি হলো, কথা বলছিস না কেন? শান্ত কথাটায় তেজের স্পর্শ পায় প্রিয়ন্তী। সেই স্পর্শে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য যে তার থেকে ভীষণ লম্বা, সেটা শুধু মাথা তুলে তাকাতে গেলেই টের পায়। আসলে ভাইয়া গাড়িতে বসলেন আমার বমি আসে, অস্বস্তি লাগে। এর থেকে বললাম আমি বাড়িতেই থাকি। কথাটা এতটাই ক্ষীণ সুরে বলেছিল যে সৌহার্দ্য নিজেই শুনতে পায়নি, অথচ তারা মুখোমুখি দাঁড়িয়ে। সৌহার্দ্য বিরক্ত হয়, কিছু বলতে যাবে তার আগেই শাহনাজ চৌধুরী বলে ওঠে, তোরা যা না বাবু, ওকে ছেড়ে দে। বাইরে গিয়ে ওর কাজ কি? তোরা না হয় ওর জন্য 20 টাকা ফুচকা নিয়ে আসিস। সৌহার্দ্য রাগে হাতা মুষ্টি বদ্ধ করে ফেলে। গরম চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। নিজেকে ধাতস্থ করে গলা থেকে টাই খুলতে খুলতে নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটা ধরে সিঁড়ির দিকে। যেতে যেতে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, বই খাতা নিয়ে এক্ষুনি আমার রুমে আসবে, আর পারুলকে বল আমার রুমে 1 কাপ কফি দিয়ে যেতে। সৌহার্দ্য একবার পিছু ফিরলে দেখতে পেত কতগুলো কৌতূহলী চোখ তার দিকেই তাকিয়েছিল, আর প্রিয়ন্তী তাকিয়েছিল হাঁ করে। প্রায় 5 মিনিট যাবৎ সৌহার্দ্যের রুমের সামনে বই খাতা হাতে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। ইচ্ছে করছে নিজেই নিজেকে চড় মারতে। তখন রাজি হয়ে গেলেই ভালো হতো, তাহলে তো জমের কাছে এসে পড়তে বসা লাগতো না এখন। তাছাড়া এখন আর সুযোগও নেই। সকলে চলে গিয়েছে প্রায় 20 মিনিট আগে। তখনই কফি হাতে উপরে আসে পারুল। প্রিয়ন্তীকে দেখে তার চোখ চকচক করে ওঠে। প্রিয় বুবু, কফি কানা তুমি লইয়া যাও। সৌহার্দ্য বাইজানরে দেখলে আমার ডর করে। হেরে আমি কোনো দিন কারো লগে হাসতে দেখি নাই, বালা কইরা কথা কইতেও দেখি না। তুমি কোন দিন দেখছো বুবু? পারুলের কথায় প্রিয়ন্তী চিন্তায় পড়ে। সে কি কখনো দেখেছে এমন কিছু? কই, মনে পড়ছে না তো। কফিটা যদি ঠান্ডা হয়ে যায়, ওই কফিতে তোকে গোসল করাবো প্রিয়, আই সোয়ার। সৌহার্দ্যের ধমকে দুজনেই কেঁপে ওঠে। আশেপাশে তাকিয়ে বুকে থুথু দিয়ে দৌড়ে পালায় পারুল। পারুলের দিকে অসহায় ভঙ্গিতে এক পলক তাকিয়ে দোয়া দরুদ পড়ে রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। ঘুরঘুরে অন্ধকারে টিমটিমে আলো দেখে পুনরায় বুক কেঁপে ওঠে প্রিয়ন্তীর। সে বুঝে পায় না এই লোকটি সারাক্ষণ অন্ধকারে কী করে। এই ভর সন্ধ্যাবেলায় কে ঘর অন্ধকার করে বসে থাকে? তার ভাবনার মাঝে পুরো রুম জুড়ে আলো ছড়িয়ে পড়ে। প্রিয়ন্তী সেই আলোর চারপাশটা একবার দেখে। রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলদানির ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। প্রিয়ন্তীর মায়া হয়, কি সুন্দর ফুলগুলো। এই ফুলগুলোর মতো আমিও নিতে পড়ছি ভালোবাসার অভাবে। দেখতে পাচ্ছিস পাখি, আমাকে কবে একটু ভালোবাসবি বাবুনি? কাতর কণ্ঠের কথাটা কানে আসতেই প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সৌহার্দ্যের পানে। চোখে চোখ পড়তেই সহসাই চোখ নামিয়ে ফেলে নিচের দিকে। এই চোখে কি আছে জানে না সে। এই চোখের দিকে তাকালেই প্রবল কিছু একটার উপস্থিতি টের পায়। সে জিনিসটা কি বুঝতে পারে না। এটা কি তার প্রতি মায়া নাকি তার সর্বনাশ? প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য এসে দাঁড়ায় তার সামনে। হাত থেকে কফির কাপটা নিতেই হুঁশ ফিরে তার। প্রিয়ন্তীর চোখ তুলে তাকাতেই সৌহার্দ্য চোখ দিয়ে ইশারা করে সোফায় গিয়ে বসতে। বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসে প্রিয়ন্তী। তখনই টি টেবিলে রাখা ফোনে টুং করে একটি মেসেজ আসে। ফোনে চোখ পড়তেই একটি লেখা দেখে ভ্রু কুঁচকে ফেলে সে।
2 ঘন্টার রাস্তা 40 মিনিটে আসছোস বেটা। তোর কি হাইওয়েকে এয়ারওয়ে মনে হয় শালা? আমার এখনো পেট গুলাচ্ছে। দুইবার বমি করেছি। দেখিস ফুচকা খেয়ে যদি তোর পেট খারাপ না হয় তবে আমি আমার নাম পাল্টে কুদ্দুস মামার চটপটি ও ফুচকা হাউস রাখবো। মেসেজটা দেখে প্রিয়তি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। অন্যের মেসেজ দেখে নেয়ার লজ্জায় মাথা নিচু করে ফেলে। তবে ফোনের ওয়ালপেপার দেখে কিছুটা বিস্মিত হয় সে। গাঢ় নীল রঙের হাঁটু সমান সুতি ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে নিচু হয়ে ফুল কুড়াচ্ছে। তার পিঠ সমান বাদামি চুলগুলো বাতাসে উড়ছে। ছবিটা পেছন সাইড থেকে তোলার কারণে ফর্সা হাত পা ছাড়া তেমন কিছুই বোঝা যাচ্ছে না। তবে ছবিটা এতটাই সুন্দর যে কেউ বিমোহিত হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। মেসেজের শব্দ পেয়ে এগিয়ে আসে সৌহার্দ্য। মগটাকে টেবিলে রেখে টুপ করে বসে পড়ে প্রিয়ন্তীর পাশে। প্রিয়ন্তী কিছুটা সরে যেতেই মাথা নিচু করে হাসে আর মনে মনে বিড়বিড়ায়। ফুলমতি বউ। মেসেজ চেক করতে গিয়ে ছবিটার দিকে এক পলক তাকায় সৌহার্দ্য। সেই ছবিতে চোখ রেখে বলে, সেদিন ফুলকরণের সাথে সাথে আমার মনটা কুড়িয়ে নিয়েছিলে, যেটা আজও ফেরত পাইনি। তবে এবার একটার পরিবর্তে দুটো মন ফেরত নেব, বুঝছিস পাখি? বলেই ঘাড় কাত করে প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তীর বন্ধ হয়ে আসা দমটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সৌহার্দ্যকে এতটা কাছাকাছি বসতে দেখে ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে তার। শরীরটা মৃদু কাঁপছে হয়তো। আচ্ছা, সে যদি মাথা ঘুরিয়ে পড়ে যায় তাহলে কোথায় গিয়ে পড়বে? ফ্লোরে নাকি সৌহার্দ্য ভাইয়ের বুকে? প্রিয়ন্তীর হাবভাব লক্ষ্য করে সৌহার্দ্য পুনরায় মিটিমিটি হাসে আর ক্ষীণ সুরে বলে, ভয় না কাঁপিয়ে একদিন তোকে আমার ভালোবাসা কাঁপাবো, দেখে নিস। ভোরের আলো ফুটতেই পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর। লেপের নিচ থেকে মুখ বের করে চোখ পিটপিট করে তাকাতেই টিনের চালের ঝুলন্ত ফ্যানটা নজরে আসে তার। ফ্যানটির রং ক্যাটকেটে লাল। প্রতিদিন ঘুম থেকে উঠেই তাকে এই রংটি দেখতে হয়। ফলে সহসায় তার মুখে বিরক্তি ভাব ফুটে ওঠে। বিরক্তি ভাব মুখে রেখেই অলস ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসে প্রিয়ন্তী। শীতের সর্বাঙ্গ তীর তীর করে কেঁপে উঠতেই আলতো করে লেপটা পুনরায় বুক বরাবর টেনে নেয়। সেভাবে অলস ভঙ্গিতে ঝিমায় কতক্ষণ। কাল রাতে বেশ দেরি করেই ঘুমিয়েছিল সে, যার দরুন চোখ জোড়া বারবার নিভু নিভু হয়ে আসছে ঘুমে। সারাদিন ব্যস্ততার কারণে পড়াশোনা করতে পারবে না সেটা খুব ভালো করেই জানে। তাই উপায়ন্তর না পেয়ে রাত 2টো পর্যন্ত পড়াশোনা করেছে। এত রাত পর্যন্ত পড়েও একটা মডেল টেস্ট সম্পূর্ণ শেষ করতে পারেনি। এখন যে পড়তে বসবে সেই সময়টুকুও নেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় 6টা বেজে 45 মিনিট। প্রিয়ন্তী তড়িৎ বেগে উঠে বসে, ঝটপট চুলগুলো হাত খোফা করে নেয়। লেপ সরিয়ে পা দুটো নামাতেই ঝুমঝুম শব্দে থেমে যায় সে। দাঁড়ানো অবস্থায় পাজামার নিচের অংশ উঁচু করে মাথা নুইয়ে তাকায় সেদিকে। তার ফর্সা পা জুড়ে ভারী কাচের একজোড়া নূপুর ছন্দ তুলছে। বিস্ময়ে খাটে বসে পড়ে প্রিয়ন্তী। বিস্মিত ভাব নিয়ে পা দুটো দুলায় অনবরত। তাতেই পুরো রুম জুড়ে পুনরায় ঝুমঝুম শব্দ ছড়িয়ে পড়ে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই নূপুর জোড়ার ঝনঝনানি। তার মায়ের দেয়া নূপুর জোড়া পা থেকে খুলেছে বছর 5 আগেই। সে বড় হওয়ার সাথে সাথে নূপুর জোড়াও যে ছোট হয়ে যাচ্ছিল। নূপুর জোড়ায় চোখ রেখেই চিন্তায় পড়ে প্রিয়ন্তী। এই নূপুর জোড়া কে দিয়েছে বুঝতে পারছে না সে। কখনই বা দিল? সেই ঘুমানোর আগেও তো এটা ছিল না। তবে কি সে ঘুমিয়ে পড়ার পর কেউ এসেছে তার ঘরে? চিন্তা কেটে ভয়েরা বাসা বাঁধতেই ঘড়ির অ্যালার্মে ঘোর কাটে প্রিয়ন্তীর। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় 7টা বাজে। সহসায় সকল চিন্তা ঝেড়ে মাথার ঘোমটা টেনে এক ছুটে দৌড়ে যায় রান্নাঘরে। আজ শুক্রবার হওয়ার দরুন প্রান্ত বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ যায় রান্নাঘরে। দূর থেকে দেখতে পায় প্রিয়ন্তী 2 হাতে আটা মাখাচ্ছে আর তার পাশেই পারুল বাটিতে আলু কাটছে। প্রান্ত এগিয়ে গিয়ে টি টেবিলে থেকে পত্রিকা তুলে নেয়। সেটিতে মুখে সামনে মেলে ধরে ধীর পায়ে এগিয়ে আসে রান্নাঘরে। প্রিয়ন্তীর মুখ বরাবর সেলফের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। নাকের ডগায় চশমা ঝুলিয়ে প্রিয়ন্তীর দিকে আর চোখে তাকিয়ে বিজ্ঞদের মতো পত্রিকা পড়তে থাকে শুনিয়ে শুনিয়ে। আজকের তাজা খবর, বউয়ের পুড়িয়ে ফেলা পরোটা খেয়ে স্বামী আইসিইউতে ভর্তি এবং বোনের মাখানো আটায় করোনা ভাইরাস শনাক্ত। তাই বউ ও বোনের হাতের পরোটা এবং আটা মাখা বর্জন করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। জনস্বার্থে কাশেম টিভি। কথাটা শুনে প্রিয়ন্তীর হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে বিস্মিত চোখে তাকায় প্রান্তের দিকে। সেই চাহনিতে প্রান্তের হাসি পায়। পত্রিকায় মুখ লুকিয়ে মুচকি হাসে সে। নিজেকে ধাতস্থ করে মুখ তুলে তাকায়। নাকের ডগায় চশমাটা চোখে ঠেলে দেয়। ততক্ষণে পারুল হন্তদন্ত হয়ে প্রান্তের সামনে এসে দাঁড়ায়। ওড়নায় হাত মুছতে মুছতে ব্যাকুল কণ্ঠে বলে, প্রান্ত ভাইজান, কাশিম টিভি কোনটা? আমি তো জনস্বার্থে বিটিভির কথা শুনছি।
কাশেম টিভির কথা তো শুনি নাই, ওইখানে কি শাপিক খানের ছবি দেয়? পারুলের কথায় প্রান্ত ফিক করে হেসে ফেলে। এই মেয়েটা প্রিয়ন্তীর থেকেও বাচ্চা, বোকা বাচ্চা। মুখে হাসি রেখেই প্রান্ত দু কদম এগিয়ে যায় পারুলের দিকে, মাথায় হাত রাখে নরম কণ্ঠে বলে, আগে গরম গরম 1 কাপ কফি বানিয়ে দে। এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কাশেম টিভিতে শাপিক খানের ছবি দেয় কিনা। বলেই হাসতে হাসতে সোফায় গিয়ে বসে। প্রিয়ন্তী প্রথমে না বুঝলেও পরবর্তীতে বুঝেছে প্রান্তের কথার মানে, তাই সেও প্রান্তের কথায় মিটিমিটি হাসে। তখনই জগিং শেষে বাড়িতে প্রবেশ করে সৌহার্দ্য। রান্নাঘর আর দরজা মুখোমুখি হওয়ায় চোখ চলে যায় প্রিয়ন্তীর দিকে, যে দুহাতে আটা মাখাচ্ছে আর কপালের উপরে পড়ে থাকা চুলগুলো হাতের উপরি ভাগ দিয়ে সরানোর চেষ্টা করছে, যার দরুন তার মুখে বারবার বিরক্তি ফুটে উঠছে। সৌহার্দ্য মুচকি হাসে, মনে মনে বিড়বিড়ায়, ব্যাকুল বন্তি। চোখ দিয়েই খেয়ে ফেলবি নাকি? আমার বোনটা এখনো ছোট, মাফ করে দে ভাই। প্রান্তের কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্য। সোফায় বসা প্রান্তকে এক নজর দেখেই সোজা রান্নাঘরে হাঁটা ধরে। সৌহার্দ্য চলে যেতেই প্রান্ত মুখের সামনে পত্রিকা ধরে সৌহার্দ্যের উদ্দেশ্যে নিচু স্বরে গাইতে শুরু করে, এই মনেরই সীমানায় তুমি ছাড়া কেউ নাই, আড়াল হলে যেন মরে যাই, সহে না যত না কি করি বলো না, যতনে রেখেছি তোমাকে কত না। ক্যান আই হেল্প ইউ বাবুনি? নরম পুরুষালীর কণ্ঠে ঘাড় বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্যকে প্যান্টের পকেটে দুহাত গুজে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা চমকায়। তবে এটা তার সৌহার্দ্য ভাই কিনা তা দেখার জন্য লোকটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। তার মতে এটা ভূত নয় তো জিন, কিন্তু পোশাক দেখে মানুষই মনে হচ্ছে। কালো প্যান্ট, সাদা টি শার্ট আর পায়ে কেটস। জগিং থেকে আসার দরুন বিন্দু বিন্দু ঘামে চুলগুলো ভিজে কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মৃদু বাতাসে সেগুলো এদিক ওদিক দুলছে। তোর ভাই বলেছে আমি নাকি তোকে চোখ দিয়ে খেয়ে ফেলছে, এখন তো দেখছি তুই আমাকে চোখ দিয়ে খেয়ে ফেলেছিস। সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী চোখ নামিয়ে ফেলে। অস্বস্তিতে নিজেকে গুটিয়ে নিতেই সৌহার্দ্য তার দিকে কিছুটা ঝুঁকে পড়ে, কিঞ্চিত দূরত্ব বজায় রেখে আদুরে সুরে বলে, আর ইউ হাংরি পাখি, ক্যান আই প্রিপেয়ার মাই সেলফ? বলেই প্রিয়ন্তীর মুখের ওপর ফু দেয়, যার দরুন তার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আরও এলোমেলো হয়ে যায়। তবে সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তীর কান গরম হয়ে আসে। লজ্জায় আরেকটু গুটিয়ে যেতেই সৌহার্দ্য সোজা হয়ে দাঁড়ায়, মুখ লুকিয়ে হাসে নিঃশব্দে। মাথা নিচু থাকায় প্রিয়ন্তী সেটা দেখতে পায় না, নয়তো দেখতে পেতেও তার লজ্জাতেও কারো প্রেম পায়। তৃষ্ণার্ত বুকে বর্ষা নামে আর শীতে সর্বাঙ্গে উষ্ণতা ছড়ায়। তোর চোরগুলো তো অবত্যা কেন প্রিয়? মনে হচ্ছে আমাকে সুরসুরে দিচ্ছে। সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সৌহার্দ্যকে আজকাল তার অন্য মানুষ মনে হয় অচেনা কেউ একজন। আগে তো সে তার সাথে তেমন কথাই বলতো না, আর বলেও সেগুলো ছিল এলোমেলো, কিন্তু এখন কথার ধরন আলাদা, কণ্ঠে মাদকতা যা তাকে কিছু শুধু অস্বস্তিতে ফেলে। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই সৌহার্দ্য পকেট হাতড়ে 5টা মিনি ক্লিপ সেলফে রাখে। প্রিয়ন্তী সেগুলো দেখে অবাক হয়, চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। এগুলো দিয়ে চুলগুলো বেঁধে নে, হবে না গোটা? বলেই পুনরায় পকেটে হাত গুজে দাঁড়ায় সৌহার্দ্য। কথাটা শুনে প্রিয়ন্তীর মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। কাদো কাদো মুখে ক্লিপগুলোর দিকে তাকিয়ে বলে, আপনি আপনার বাচ্চার ক্লিপ আমাকে কেন দিচ্ছেন সোহাজু ভাই? আমি কি বাচ্চা নাকি? আমার চুলে এগুলো হবে? সৌহার্দ্য চিন্তায় পড়ে, হিসেবে গোলমাল করে ফেলেছে ভেবে ভ্রু কুঁচকায়। ক্লিপগুলো হাতে তুলে ভয়ার্ত মুখে তাকায় প্রিয়ন্তীর মুখপানে, তাকে উদ্দেশ্য করে বলে, এগুলো তো ছোটবেলার ক্লিপ, তোর চুলগুলো কি ছোটবেলা চেয়ে আরও ছোট করে ফেলেছিস? এই সাংঘাতিক কাজটা কখন করলি? সৌহার্দ্যের ভয়ার্ত মুখের কথাটা শুনে প্রিয়ন্তীর কাদো কাদো মুখে বিস্ময় ফুটে উঠল। তড়িঘড়ি করে ওনায় ঢাকা খোপাটায় হাত বোলালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে পারুলের কণ্ঠস্বর ভেসে আসে, প্রিয় বাবুর চুল বট গাছের জুডির লাহান লম্বা, এই চুল দিয়া আপনারে বাইন্দা রাহুন যাইব ভাইজান, বলেই জিব্বা। কামড়ে ধরে পারুল। সে মাত্রই রাহেলা বেগমের ঘর থেকে এসেছে। প্রিয়ন্তী তাকে পাঠিয়েছিল নানুকে চা দিয়ে আসার জন্য। সৌহার্দ্যের কথা শুনে সে উত্তেজনায় বেফাঁস কথা বলে ফেলেছে। এখন যদি তাকে মারলে মারুক, প্রিয় বাবুর প্রশংসা করে সে মার খেতেও প্রস্তুত।
পারুলের কথায় সৌহার্দ্য বরফের ন্যায় জমে গিয়েছে। সারাক্ষণ মাথায় কাপড় দিয়ে থাকায় সে তার বাবুনি পাখির চুল দেখে না আজ 6 বছর। সে ছোট্টবেলায় দেখেছিল চুলে লাল নীল ক্লিপ বেঁধে ঘুরে বেড়াতো, তাই সে সব সময় তার বুক পকেটে সেই রকম ক্লিপ নিয়ে ঘুরে বেড়ায়। যদি কখনো তার বাবুনির প্রয়োজন হয়, সৌহার্দ্য মোহনীয় নজরে ক্লিপগুলো হাতে তুলে নেয়। সেগুলোকে দেখে মুচকি হাসে, সেগুলোতে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে, সরি বাবুনি, এত বড় ভুল করা আমার একদমই উচিত হয়নি। এখানে সরি পাখি। সৌহার্দ্য থামে, চোখ ঘুরিয়ে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে পুনরায় বিড়বিড়িয়ে বলে, কেশবতী বউ। ঘড়িতে সকাল 8টা বাজতেই বাড়ির সকল সদস্য একে একে হাজির হয় ডাইনিং টেবিলে। সকলকে নামতে দেখে প্রিয়ন্তী নাস্তা হাতে ছুটে আসে টেবিলে। একদিকে পারুল নাস্তা সাজিয়ে দিচ্ছে আর অন্যদিকে প্রিয়ন্তী সেগুলোকে এনে টেবিলে রাখছে, যার দরুন সে বারবার রান্নাঘর আর ডাইনিংয়ে ঘুরপাক খাচ্ছে। সবাই ডাইনিং টেবিলে বসলেও সৌহার্দ্য বসে আছে সোফায়। সে মনোযোগ সহকারে পত্রিকা পড়ছে আর বারবার কফি কাপে চুমুক বসাচ্ছে। কিন্তু প্রিয়ন্তীর নুপুরে ঝুমঝুমানি শব্দে সে কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারছে না। ফলে যখনই প্রিয়ন্তীর রান্নাঘর পেরিয়ে ডাইনিংয়ে আসে, তখনই সৌহার্দ্য মুখের সামনে থেকে পত্রিকা সরিয়ে সেই নুপুর জোড়ায় চোখ রাখছে। নুপুর জোড়াতে চোখ রেখেই সে হারিয়ে যায় অতীতে। প্রিয়ন্তীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাড়িতে দোয়া পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উদ্দেশ্যে কয়েকজন হুজুরকে ডাকা হয় এবং সেই সাথে অসংখ্য গরিব ও এতিমদের খাবারের ব্যবস্থা করা হয়। সকাল থেকে সেই সব নিয়ে ব্যস্ত নওয়াব, নওশেদ ও নূর চৌধুরী। একমাত্র বোনের মৃত্যুবার্ষিকী বলে কথা, কোনো কিছুতে তারা গাফুলতি করে রাখতে চায় না। তাই কেউ রান্নার তদারকি করছে, তো কেউ খেতে আসা মানুষদের নিয়ে ঠিকঠাক জায়গায় বসাচ্ছে। প্রচণ্ড গরমে সকলে ঘেমে নিয়ে একাকার। বারবার পাঞ্জাবির হাতায় ঘাম মুছে সকলে। তখনই প্রিয়ন্তী ছুটে আসে শরবত হাতে। ছোট ছোট হাতে শরবত নিয়ে দাঁড়ায় নওয়াব চৌধুরীর সামনে, যে বাবুজির সাথে রান্নায় সহযোগিতা করছে। নওয়াব চৌধুরী প্রিয়ন্তীকে দেখেই একগাল হাসে। মায়া মায়া দৃষ্টিতে তাকায় সে ছোট্ট আদরে মুখখানায়। প্রিয় মা, এখানে কেন এসেছো আম্মু? দেখতে পাচ্ছ না গরম পড়েছে, অসুস্থ হয়ে যাবে তো। এক্ষুনি ঘরে যাও। নওয়াব চৌধুরীর কথায় প্রিয়ন্তী গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় তার পাশে, যে ডেকচির সামনে মোড়ায় বসিয়ে রান্না নাড়ছে। যার দরুন প্রিয়ন্তী তার কাছে যেতে গরম আঁচ এসে লাগে তার সর্বাঙ্গে। ফলে গরম আঁচ থেকে বাঁচতেই তড়িৎ বেগে সেখান থেকে সরে যেতেই লাকড়ির খোঁচায় পায়ের গোড়ালি বরাবর কেটে যায় প্রিয়ন্তীর। মৃদু স্বরে আহ করে মাটিতে বসে পড়তেই ছুটে আসে নওয়াব চৌধুরী। মোড়াটাকে কিছুটা দূরে এনে সেটাতে বসে প্রিয়ন্তীকে বসায় তার উড়োতে। ফু দিয়ে এক হাতে ধুলোবালি ঝাড়তে থাকে পরম যত্নে। প্রিয়ন্তী মিটিমিটি হাসে। নওয়াব চৌধুরী চোখ তুলে তাকিয়ে সেই হাসি দেখে ভ্রু কুঁচকায়। ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, এই পাকা বড়ি, হাসছিস কেন? ব্যথা পাসনি? ব্যথা পেলে কেউ কি কান্না না করে হাসে? প্রিয়ন্তী চট করে কোল থেকে নেমে পড়ে, এক হাত কোমরে বেঁধে অন্য হাত ঠোঁটের ওপর নাড়িয়ে ভাবতে থাকে অনবরত। কিছু একটা ভেবে পেয়ে চমৎকার হেসে তাকায় মামার দিকে। মামা? তোমার নাম মামা কেন? তোমার মধ্যে কি দুটো মা আছে? দেখো, আমি বলছি মা, মা মানে দুটো মা। আমি পড়ে গেলে মা আমাকে বকা দিত, গায়ের ময়লা মুছে দিয়ে আদর করতো। মা নেই বলে কি সে আর তুমি মিলে দুটো মা হয়েছ? ছোট্ট মেয়েটির কথায় নওয়াব চৌধুরী চোখ ছলছল করে ওঠে। পুনরায় প্রিয়ন্তীকে কোলে বসিয়ে গালে চুমু খায়, দুহাত দিয়ে মুখ চেপে ধরে পরম মমতায়। উফ, আমি নই, বরং তুই আমার মা, আমার ছোট্ট মা, প্রিয় মা, যে সারাক্ষণ তার বাচ্চাদের খেয়াল রাখে, তাও আবার বুড়ো বুড়ো 3টে বাচ্চা। নওয়াব চৌধুরী হাসে, তার চোখে জল, মুখে হাসি। পুনরায় প্রিয়ন্তীর কপালে চুমু খেয়ে বলে, আমার ছোট্ট মাটা খুব দায়িত্বশীল জানিস। ছেলেরা বাড়ি ফিরলেই ঠান্ডা পানির গ্লাস হাতে ছুটে আসে, গোসল করে বের হলেই চুল মুছতে তোয়ালে হাতে হাজির হয়, বাড়ির বাইরে গেলে সুন্দর করে জুতো পায়ে পরিয়ে দেয়। প্রিয়, কি লক্ষ্মী না আমার মা? নওয়াব চৌধুরীর কথায় প্রিয়ন্তী চট করে পুনরায় কোল থেকে নেমে পড়ে, দৌড়ে গিয়ে বসে পড়ে মাটিতে থাকা গ্লাসটার সামনে। একবার গ্লাসটাকে দেখে ঘাড় বাঁকিয়ে তাকায় মামার দিকে। নওয়াব চৌধুরী এগিয়ে আসতে গ্লাসটা হাতে তুলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। নাক টেনে টেনে নওয়াব চৌধুরীর উদ্দেশ্যে বলতে থাকে, তোমার মাটা একদম লক্ষ্মী নয় মামা। দেখো না, তোমার জন্য আনা শরবতটাও কেমন মাটিতে খোয়ালো। দুপুর 1টা বাজতেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়িতে প্রবেশ করে সৌহার্দ্য। কলেজ থেকে ফেরার দরুন গরমে শার্ট ভিজিয়ে শরীরের সাথেই লিফটে রয়েছে।
এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারলে ভালো লাগতো, তাই চোখ ঘুরিয়ে আশেপাশে খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। মেয়েটা এত বিচ্ছু হয়েছে, ঘরে একদমই থাকে না, সারাক্ষণ বাগানে ছোটাছুটি করে। চোখ ঘুরিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে না পেয়ে বিরক্তিতে পা বাড়ায় বাড়ির ভেতরে। লম্বা একটা শাওয়ার নিয়ে নীলরঙা পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে নিচে নেমে আসে। বাগান ভর্তি মানুষজন। বাগানের এক সাইডে সকলের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকলকে উপেক্ষা করে বাগানের এদিক ওদিক খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। বাগানের মাঝ বরাবর যেতেই পায়ের নিচে ঝুমঝুমানির শব্দে থেমে যায় সৌহার্দ্য। ভ্রুকুচকে পা সরাতেই পায়ের নিচে একটা নূপুর লক্ষ্য করে। কিছুটা ঝুঁকিয়ে নূপুরটা হাতে নিতে বুঝতে পারে নূপুরটি কার। সৌহার্দ্য বাঁকা হাসে বিড়বিড়িয়ে বলে, এই নূপুরের শব্দ অনেক জ্বালিয়েছিস বাবুনি, আর জ্বালাতে দেব না। তোর নূপুরের শব্দ আমার মাথা ধরিয়ে দিত, ঘুমালে বিরক্ত করত। এবার দেখব কি করে আমাকে বিরক্ত করিস। আজ থেকে এটা আমার আমানত। বলেই নূপুরটাতে চুমু খায়। নিজেকে ধাতস্থ করে পুনরায় খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। কলেজে যাওয়ার আগেও প্রিয়ন্তীকে দেখে যেতে পারেনি, এখনও খুঁজে পাচ্ছে না। সৌহার্দ্য অস্থির হয়, কোথায় গেল মেয়েটা। খুঁজতে খুঁজতে সৌহার্দ্য এসে দাঁড়ায় বাগানের ডান দিকটায়, যেখানে প্রিয়ন্তীর মায়ের কবর। কবরের ওপর কেমন শিউলি ফুল বিছিয়ে আছে, যেন ফুলের বিছানা। সৌহার্দ্যের চোখ যায় দূরে মাটিতে বসে হাঁটুতে মুখ গুজে রাখা একটি মেয়ের ওপর। সৌহার্দ্য বুঝতে পারে মেয়েটিকে। সহসাই তার মুখে হাসি ফুটে ওঠে। গ্রীষ্মের রোদে তার বাদামি চুলগুলো ঝলঝল করছে, সাথে মৃদু বাতাসে সেগুলো দোল খাচ্ছে। সাদা রঙের জামাটি মাটিতে মাখামাখি। সৌহার্দ্য বিরক্ত হয়, দৌড়ে ছুটে যায় প্রিয়ন্তীর কাছে। বিরক্তিতে হাঁটুর উপর ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায় প্রিয়ন্তীর পেছনে। মাটিতে এমন গড়গড়ে খাচ্ছিস কেন প্রিয়? কবে বড় হবি তুই? তুই বড় হতে হতে আমি না বুড়ো হয়ে যাই, তখন বিয়ে করবি আমায়? সৌহার্দ্যের ডাকে প্রিয়ন্তী মুখ তুলে ঘাড় বাঁকিয়ে তাকায়। পিছু ফিরতেই সেই মুখ দেখে সৌহার্দ্যের হৃদয় ছ্যাদ করে ওঠে। প্রিয়ন্তীর চোখজোড়া জলে টইটুম্বর, নাকের পাটা লাল হয়ে আছে। কান্নার দরুন চোখের জল শুকিয়ে গালে দাগ বসিয়ে রেখেছে। সৌহার্দ্য সোজা হয়ে দাঁড়ায়, পকেটে হাত গুজে প্রিয়ন্তীর সর্বাঙ্গে চোখ বোলায়। হাঁটু সমান সাদা ফ্রকটির নিচে রক্ত লেগে আছে। পা ভাঁজ করে বসায় গোড়ালির রক্ত জামায় লেগেছে। রাগে পকেটে গুজে রাখা হাত জোড়াকে মুষ্টিবদ্ধ করে ফেলে সৌহার্দ্য। এমনটা কি করে হলো, কে করেছে? ভাবতেই দৌড়ে এসে সৌহার্দ্যর কোমর জড়িয়ে ধরে প্রিয়ন্তী। মেয়েটা তার কোমর সমান হয়। তাদের উচ্চতার পার্থক্য দেখে সৌহার্দ্য রাগ ছেড়ে মুচকি হাসে আর কাতর কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, আমার হার্টবিট মাপার জন্য হলেও তোকে আমার বুক অব্দি পড়তে হবে। এটুকুতে আমার পোষাচ্ছে না বাবুনি, জলদি বড় হয়ে যায় না প্রিয়। প্রিয়ন্তী দূরে সরে যেতেই ঘোর কাটে সৌহার্দ্যের। পকেট থেকে হাত বের করে দুপা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়ন্তীর সামনে। এক হাত কাঁধে আর অন্য হাত গালে রেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হচ্ছে প্রিয়? কাঁদছিস কেন? কেউ বকেছে? চোখ নিচু করে তাকায় প্রিয়ন্তীর কাটা স্থানে। চোখ উঠিয়ে পুনরায় জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছিস কিভাবে? সৌহার্দ্যের কথায় প্রিয়ন্তীর চোখ তুলে তাকায়। গালে রাখা হাতটা টেনে নিয়ে পাঞ্জাবির হাতায় নাক মোছে। সৌহার্দ্য মাথা নিচু করে হাসে আর মনে মনে বিড়বিড়ায়, অধিকারিণী। আমাকে কেউ বকেনি সহজ ভাইয়া, ব্যথাও পাইনি আমি। আমার নূপুর হারিয়ে গিয়েছে। বলেই মাথা নিচু করে তাকায় পায়ের দিকে। পায়ের দিকে তাকাতেই পুনরায় চোখ ভিজে ওঠে প্রিয়ন্তীর। ঘাড় বাঁকিয়ে তাকায় মায়ের কবরের দিকে। আম্মু তো কবরে শুয়ে আছে, তাহলে আমাকে নূপুর কিনে দিবে কে? প্রিয়ন্তীর প্রশ্নে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। আগের জায়গায় গিয়ে পুনরায় হাত গুজিয়ে প্যান্টের পকেটে। প্রিয়ন্তীর মায়ের কবরে চোখ রাখে কিছুক্ষণ, যেন খুব মনোযোগ দিয়ে একটি মায়ের আর্তনাদ শুনছে। মেয়ের আবদার পূরণ করতে না পারার আর্তনাদ। আমি কিনে দেব প্রিয়, আমি দেব। তোর মা বাবা দুটি আমি হয়ে উঠবো, মিলিয়ে নিস বাবুনি। কিন্তু কথাটা এতটাই ক্ষীণ ছিল যে সে কথা প্রিয়ন্তীর কান অব্দি পৌঁছয়নি। মুনাফ, এখানে কি করছিস? আমাদের সাথে আয়, একসাথে নাস্তা করি। প্রান্তের ডাকে ঘোর কাটে সৌহার্দ্যের। ওদের থেকে বেরিয়ে এসে মুচকি হাসে। সে তার কথা রেখেছে। প্রিয়ন্তীকে নূপুর কিনে দিয়েছে, তাও প্রথমবার অফিসিয়ালি সিও হওয়ার বেতনে। সে এই দিনেরই অপেক্ষায় ছিল, কিন্তু তার বাবুনি পাখি কি বোকা। সে হয়তো এখনও বোঝেইনি তার পায়ের নূপুর জোড়া রূপার নয় স্বর্ণের। তখনই প্রিয়ন্তী ঝুমঝুম পায়ে এসে দাঁড়ায় সৌহার্দ্যের সামনে। মাথা নিচু করে কফির কাপটা নিয়ে চলে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। সৌহার্দ্য পুনরায় চোখ রাখে সেই নূপুর জড়ানো পায়ে। তৃষ্ণার্তের ন্যায় ক্ষীণ কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, তোর নুপুরের ঝঞ্ঝনানি বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর, জানিস বাবুনি? বজ্রপাত যেমন আকাশে বুকে ঝড় তোলে, তেমনি তোর নুপুরের ঝঞ্ঝনানিও আমার বুকে ঝড় তোলে, প্রেম প্রেম ঝড়।
বিকেল 4টায় সকলে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। চায়ের কাপের টুংটাং শব্দে মুখরিত হয়ে আছে পুরো ড্রয়িং রুম। সেই সময় রাহেলা বেগম পানির বাটা হাতে সোফায় বসে একটা পান সাজিয়ে মুখে পুড়তে পুড়তে বলে, মেহমানদের কবে দাওয়াত দিবি নবাব? হাতে কিন্তু বেশি সময় নাই। রাহেলা বেগমের কথায় সকলে নড়ে চড়ে বসে, দৃষ্টি নিক্ষেপ করে তার স্নিগ্ধ মুখখানায়। ফর্সা মুখশ্রীতে লাল লাল ঠোঁট থেকে পানের রস গড়িয়ে পড়ছে। সহসাই বালতি হাতে ছুটে আসিয়ে প্রিয়ন্তী। রাহেলা বেগম হাত বাড়িয়ে বালতিখানা নিয়ে ফিক করে পানের পিসকি ফেলে। প্রিয়ন্তী চলে যেতে চাইলে হাত টেনে বসায় তার পাশে। বিয়ের কার্ড সব রেডি মা, আগামীকাল থেকেই সকলের বাড়িতে কার্ড পাঠিয়ে দেওয়া হবে, তুমি চিন্তা করো না। নবাব চৌধুরীর কথায় সারা কনুই দিয়ে মিহিকে খোঁচা মারে। মিহি লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমাকে একটা কার্ড দিস তো, আমার একটা বিশেষ অতিথি আছে। রাহেলা বেগমের কথায় সকলে ভ্রু কুঁচকে তাকায়। আজ পর্যন্ত তার কোনো অতিথি এই বাড়িতে আসেনি, তাহলে আজ অতিথি আসলো থেকে? সকলে বিস্মিত চোখ দেখিয়ে রাহেলা বেগম পুনরায় বালতিতে পানির পিসকি ফেলে। হাতে থাকা রুমালে ঠোঁট মুছে সন্তর্পণে। আমি প্রিয়র বাবাকে দাওয়াত করতে চাইছি। সে কি একবারও তার মেয়েকে দেখতে আসবে না? আজ 10 বছর হলো প্রিয় এই বাড়িতে এসেছে। আমার মেয়েটাও মারা গেল, অথচ সে একবারও খোঁজে আসেনি। আমি চাই সে একবার অন্তত আসুক, তার ছোট্ট মেয়েটাকে দেখুক। তাছাড়া মেয়ে বড় হচ্ছে, বিয়েও দিতে হবে, তখন তো বাবার পরিচয় লাগবে নাকি? রাহেলা বেগমের কথায় নওশেদ চৌধুরী রেগে যায়। ভাষার গতি হারিয়ে গালি দিতে থাকে অগণিত। নওয়াব চৌধুরী তাকে ঠান্ডা করে। তার মা একরোখা মানুষ, সে জানে। তাই যেভাবেই হোক তার মায়ের কথা তাদের রাখতেই হবে। প্রিয়ন্তী মাথা নিচু করিয়ে সব শুনছিল এতক্ষণ। সেও চায় তার বাবা আসুক, তাকে নিয়ে যাক এই নরক থেকে। কিন্তু সে যেতে পারবে তো? তার মায়ের কবরটা যে এই বাড়িতেই। তাছাড়া তার তো তার বাবার চেহারাটাই মনে নেই। সে ছোট্টবেলায় দেখেছিল। তার বাবা যদি কখনো আসে সে চিনতে পারবে তো তাকে? আচ্ছা মা, আমি দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। রেদওয়ানের ঠিকানা বের করে সময় মতো বিয়ের কার্ড পাঠিয়ে দেব। নওয়াব চৌধুরীর কথায় নওশেদ চৌধুরী রেগে হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এই জানোয়ারটাকে একবার বাড়িতে এনে সব এলোমেলো করে দিয়েছিল। সে চায় না দ্বিতীয়বার তাকে এনে পুনরায় সব এলোমেলো করে দিতে। কোনো প্রয়োজন নেই দাদি, প্রিয়কে দেখার জন্য আমরা আছি। বাবার পরিচয়ের প্রয়োজন নেই, স্বামীর পরিচয় ওর বাকি অস্তিত্ব টিকে থাকবে আজীবন। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলে সৌহার্দ্য। সে সিঁড়ি পার করে পকেটে হাত গুজে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে, যে বিয়ের কথা শুনে লজ্জায় মিয়ে রয়েছে। নিচু করে রাখা মুখটা লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে বেশ আগেই। সৌহার্দ্য সেই লজ্জা রাঙা মুখটায় তীক্ষ্ণ দৃষ্টি রেখে ক্ষীণ কণ্ঠে বলে, বিকেলের গোধূলি লগ্নে আকাশে ধারণ করা হলুদ কমলার রংটা এসে আছড়ে পড়েছে চৌধুরী ভিলার প্রবেশদ্বারে, যার দরুন হালকা রোদে চকচক করে ওঠে বাড়ির সোনালি রঙের নেমপ্লেটটা। বাড়ির প্রবেশদ্বারে রোদের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে থাকা 3টি মানবীর ছায়া পড়ে আছে বাড়ির মেঝেতে। সৌহার্দ্যের বলা ক্ষীণ কণ্ঠের কথাটা ভেদ করে সেই ছায়া মানবীদের মধ্যে একজনের উচ্চ শব্দের আসসালামু আলাইকুম। কথাটা প্রবেশ করে সকলের কর্ণকুহরে। সেই কথাটা কানে আসতেই সকলে ঘাড় বাঁকিয়ে তাকায় বাড়ির প্রবেশদ্বারে। সেখানে দাঁড়িয়ে আছে বোরকা পরিহিত কাইফা, তার পাশেই দাঁড়িয়ে আছে মাঝবয়সী একজন নারী ও পুরুষ। সৌহার্দ্য সেদিকে তাকিয়ে গম্ভীর মুখে বসে পড়ে প্রিয়ন্তীর পাশে। সেটি দেখে রাহেলা বেগম মিটিমিটি হাসে। সৌহার্দ্যের বলার কথাটা কারো কানে না পৌঁছলেও সবটা স্পষ্ট শুনেছে সে। কথাটা তার কানে এখনো বাজছে। ওর পরিচয় হবে মিসেস প্রিয়ন্তী মোনাফ চৌধুরী। কথাটা মনে করে তিনি পুনরায় হেসে ওঠে। তার মেয়ের ছায়াটাকে এ বাড়িতে রাখার উছিলা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রিয় যে তার প্রেরণারই অংশ, তার মেয়ের শেষ চিহ্ন। প্রিয়ন্তী কাইফাকে দেখে ছুটে যায়, শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে। সৌহার্দ্য বিরক্ত হয়, কটমটিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে, রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড়ায়, বউ হলে এক্ষুনি হাতটা চেপে ধরে বসিয়ে রাখতাম, বেয়াদব মেয়ে। বউ না হওয়ায় বেঁচে গেলে, আমার থেকে পালিয়ে পালিয়ে বাঁচা, দূরে দূরে থাকা আমার থেকে। তোকে বেঁধে রাখার ব্যবস্থা করছে, দাঁড়া। আমার নিঃশ্বাসের সাথে যদি তোকে বেঁধে না রাখতে পারি, তবে আমার নামও সৌহার্দ্য মোনাফ চৌধুরী নয়। তুমি কে মা? ভিতরে এসো। নওয়াব চৌধুরীর ডাকে দুকদম এগিয়ে আসে কাইফা। একটানে নিকাবটা উঠিয়ে চোখ বুলায় পুরো ড্রয়িং রুমে উপস্থিত সকলকে চিনে না সে, তাই সকলের উদ্দেশ্যে বলে, আমার নাম কাইফা,
প্রিয়ন্তীর সাথে একই স্কুলে পড়ি। কাইফা থামে। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় এক পলক, হাত কসলিয়ে পুনরায় বলতে থাকে। ওনারা আমার আব্বা আম্মা। মিহা আপু বলেছিল আমার আম্মা যেন তার বিয়েতে ফুল দিয়ে পুরো বাড়ি সাজিয়ে দেয়, তাই তাদের নিয়ে এসেছি। কতটুকু ফুল লাগবে তা জানার জন্য। কাইফার কথায় সকলে মিষ্টি হাসে। বাড়ির ডেকোরেশন নিয়ে তাদের এখনো কোনো প্ল্যান হয়নি। এই ব্যাপারটা মিহির হাতে থাকায় সকলে চিন্তামুক্ত হয়। যার বিয়ে সে না হয় সব দেখে শুনে নি। ঠিক আছে মা, তোমরা তাহলে সব দেখে নাও। আমরা বুড়ো মানুষ, এইসবের আর কি বুঝি। আমার মেয়েটা যেভাবে যেভাবে চায় সবটা সেভাবেই করবে। নয়তো দেখবে বিয়ের দিন গাল ফুলিয়ে বলবে, বাবা সাজটা আমার পছন্দ হয়নি, আমি বিয়ে করব না। নওয়াব চৌধুরীর কথায় সকলে উচ্চশব্দে হেসে ওঠে, কিন্তু মিহি উঠে এসে অশ্রুভেজা চোখে তার বাবাকে জড়িয়ে ধরে আহ্লাদে কণ্ঠে বলে, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না বাবা, আমাকে তোমাদের সাথেই রেখে দাও প্লিজ। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসে প্রান্ত। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট আর হাতে কফি মগ। কফিতে চুমুক দিতে দিতে গিয়ে বসে মিহির সামনে থাকা সোফায়। মিহির সব কথাই সে নামতে নামতে শুনেছে। শান্ত ভঙ্গিতে কাইফাকে এক নজর দেখে নেয় তীক্ষ্ণ দৃষ্টিতে। প্রিয়ন্তীর পাশে দাঁড়িয়েই হাত কসলাচ্ছে সে। তার পেছনেই দাঁড়িয়ে আছে তার বাবা মা। ঘাড় বাঁকিয়ে তাদেরও এক নজর দেখে নেয় সন্তর্পণে। কফিতে পুনরায় চুমুক বসিয়ে সেটাকে রাখে টি টেবিলে। হাত দুটোকে জোর করে মিহির উদ্দেশ্য অসহায় কণ্ঠে বলে, মাফ কর বোন, মাফ কর। তাড়াতাড়ি বিদায় হয়ে সিটটা খালি কর। তুই বিদায় হলে বউ আনবো। রাস্তাঘাটে মেয়েরা দেখলে আঙ্কেল ডাকে, আরো দেরি করলে দেখা যাবে বউ ভালোবেসে বাবু না ডেকে বুইরা ডাকছে। প্রান্তের কথায় সকলে ভ্রু কুচকে তাকালেও ফিক করে হেসে ফেলে পারুল। সে সবেমাত্র নাস্তা হাতে ড্রয়িং রুমে প্রবেশ করেছে। হাসির শব্দে হুঁশ ফিরিয়ে প্রান্তের বেফাস কথা বলে ফেলেছে বুঝতে পেরে টি টেবিল থেকে ম্যাগাজিন উঠিয়ে মুখের সামনে মেলে ধরে। সেটার মাধ্যমে আড়াল করে নেয় নিজেকে। বাড়ির সকলের কাছেই সে লজ্জাবদা পুরুষ নামে খ্যাত। আজ কি তবে সেই পদবিটা ভেঙেই ফেলল? তখনই ভেসে আসে সৌহার্দের ভারী পৌরুষালী কণ্ঠে। ফোনের উপর দৃষ্টি রেখেই কলিজা কাঁপানো একটা প্রশ্ন করে কাইফাকে। ওনারা কি তোমার আসল বাবা মা? তাদের সাথে তোমাদের কোনো দৈহিক বৈশিষ্ট্যে মিল পাচ্ছি না। কাইফা চমকিয়ে তাকায় সৌহার্দের দিকে। নিজেকে ধাতস্থ করে সন্তর্পণে চোখ ঘুরায় আশেপাশে। সকলেই তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। কাইফা ভয় পায় সৌহার্দের মতো সকলে একই কথা ভাবছে না তো? তবে কি সে ধরা পড়ে যাবে? কাইফার ভাবনার মাঝেই মাঝবয়সী মহিলাটি এগিয়ে আসে। মাথায় দেয়া শাড়ির আঁচলটা আরেকটু টানতেই কাচের চুরে রিনিঝিনি শব্দ হয়। পিনপতন নীরবতার মাঝে সে শব্দে চোখ তুলে ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকায় সৌহার্দ। সাহেব, বিশ্বাস করেন কাইফা আমার আর হের বাপেরই মাইয়া। আমরা সারাদিন থাকি রইদে আর ধুলা মাটিতে, হেলাই গা আমাগো শরীর জইলা কালা হইয়া গেছে। সকল সময় পরিষ্কার লাগে দেখতে, কিন্তু আমাগো মাইয়ারে আমরা এইসবের আজও লাগতে দেই না। দেখেন না কি সুন্দর ফকফকা সাদা আমাগো মাইয়া, পুরা কোরিয়ান না? মহিলাটির কথায় কাইফা বিষম খায়। কেসে উঠতেই প্রিয়ন্তী ছুটে যায় পানি আনতে। কাইফাকে রাহেলা বেগমের পাশে বসিয়ে পানির গ্লাসটা হাতে ধরিয়ে দেয়। নরম তুলতুলে হাতে তার পিঠ ডলতে থাকে পরম যত্নে। পানিতে চুমুক দিতে দিতে কাইফা ঘাড় বাঁকিয়ে ভীত চোখে তাকায় সৌহার্দের দিকে। তখনই চোখাচোখি হয় দুজনের। কাইফা খুঁজতে থাকে সেই চোখে ভেসে বেড়ানো সন্দেহের কারণ, আর সৌহার্দ খুঁজতে থাকে কাইফার আঙুলে জল করতে থাকা হীরের আংটির রহস্য। সন্ধ্যা হতেই মাগরিবের নামাজ আদায় করে নিচে নেমে আসে প্রিয়ন্তী। কাইফাকে বিদায় দিয়ে নামাজ আদায় করতে বেশ দেরি হয়ে গেছে তার। সিঁড়ি দিয়ে নামতে নামতে মাথায় থাকা ওনাটা আরেকটু টেনে নেয় আলতো করে। কচুপাতা রঙের জামাটা যেন তার গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। স্নিগ্ধ মুখটায় চোখে মণি জল করছে। অজু করার দরুন চোখের ঘন পাপড়িতে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে। দোতলার ফ্লোরে পা রাখতেই তার কাছে ছুটে আসে সারা আর মিহা। প্রিয়ন্তীকে দেখেই চোখগুলো চকচক করে ওঠে তাদের। প্রিয় বাবু, শীঘ্রই নিচে গিয়ে কিছু নাস্তার ব্যবস্থা কর। মিহিয়াপুর পর আর তার কিছু কাজিনরা আসছে হলুদের প্রোগ্রামের নাচ প্র্যাকটিস করার জন্য। এই সুইমিং পুলের পাশেই আমরা বসবো। তুই কয়েক প্যাকেট চিপস, কোক আর পপকর্ন নিয়ে আয় না বাবু।
সারার কথায় প্রিয়ন্তী মিষ্টি হাসে, তাকে আশ্বস্ত করে বলে। তুমি চিন্তা করো না আপু, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখনই মিহা দৌড়ে এসে প্রিয়ন্তীর হাতটা চেপে ধরে, অনুনয়ের সুরে বলে। মিহার প্রশ্নে প্রিয়ন্তী আড়ষ্ট হয়। সে কখনো এমন কিছু করেনি, নিজেকে গুটিয়ে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। তাই দুজনের দিকে করুণ চোখে তাকিয়ে আমতা আমতা করে বলে। মিহামণি, তুমি না লক্ষ্মী বাচ্চা, আপুকে এসবের থেকে দূরে রাখো প্লিজ। তোমরা নাচ করো, আমি না হয় দর্শক হয়ে দেখবো। সারা এগিয়ে এসে মিহার হাত চেপে ধরে, চোখ দিয়ে ইশারা করে থাক, ছেড়ে দে। সে জানে প্রিয়ন্তী কখনোই এতগুলো মানুষের সামনে নাচবে না। যতটুকু পারে সে নিজেকে সকলের কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে। একটা মিনিটের জন্য মাথার কাপড়টা পর্যন্ত সরায় না। সে যেন আসতো একটা পবিত্রতা। সারা মুচকি হেসে প্রিয়ন্তীর গালে হাত রাখে, আশ্বস্ত করে বলে। তোকে কিচ্ছু করতে হবে না বাবু, এই সব থেকে তুই মুক্ত। এখন চট করে গিয়ে খাবারগুলো নিয়ে আয় তো দেখি। আমরা এখানে চেয়ারগুলো গুছিয়ে নিই তাহলে। প্রিয়ন্তী কৃতজ্ঞ হেসে ঝুমঝুম পায়ে ছুটে চলে যায় সিঁড়ি বেয়ে। প্রিয়ন্তী যেতেই তারা দুজন ঘাড় বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তীর পায়ের দিকে। মুগ্ধ নয়নে একে অপরকে জিজ্ঞেস করে। হ্যাঁ, যেন খুব যত্ন সহকারে, তার জন্যই বানানো হয়েছে। প্রিয়ন্তী নিচে এসে সোজা চলে যায় কিচেনে। পারুল সেখানে দাঁড়িয়ে প্লেট পরিষ্কার করছিল। প্রিয়ন্তী সেদিকে এক পলক তাকিয়ে সোজা চলে যায় সেলফের দিকে, হাত উঁচিয়ে পপকর্নের প্যাকেটটা নিয়ে ফোটাতে বসায়। তখনই সায়ান কিচেনে এসে বুকে হাত বেঁধে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। পপকর্ন ফুটতে শুরু করলে প্রিয়ন্তী সেগুলোকে ঢাকনা দিয়ে দেয়। সেটা দেখে প্রিয়ন্তীর উদ্দেশ্যে সায়ান বলতে থাকে। আপনার প্রতি আমার প্রেম ভালোবাসা এভাবে ফুটতে শুরু করেছে, সেটাকে কি দিয়ে ঢাকা দিবেন ম্যাডাম? সায়ানের কথায় প্রিয়ন্তী ঘাড় বাঁকিয়ে মুখ কুঁচকে পিছু ফিরে তাকায়। কুচকানো মুখটা দেখে সায়ান থমকায়। কচুপাতা রঙের জামায় ঠিক যেন একটা গোলকাল পুতুল দেখছে সে। নিজেকে ধাতস্থ করে নিশাতুর দৃষ্টিতে তাকিয়ে দুষ্টু স্বরে বলতে থাকে। আমার ফুটে ওঠা প্রেম ভালোবাসা শুধুমাত্র আদর দিয়ে ঢাকা যাবে, বুঝেছো পুতুলে? বলেই চোখ টিপ মারে প্রিয়ন্তীকে। সায়ানের কথা প্রিয়ন্তী গুটিয়ে যায়, চোখ এদিক ওদিক ছুটতে থাকে লজ্জায়। এমন নির্লজ্জ মানুষ কখনো দেখেনি সে। তখনই সাবান হাতে ছুটে আসে পারুল। সায়ানের সামনে দাঁড়িয়ে সন্দিহান চোখে পর্যবেক্ষণ করতে থাকে তাকে। চোখ বড় বড় করে তার উদ্দেশ্যে বলে। ভাইজান, আপনি মিহি আপার দেবন না? আপনার তো মানুষের লাহানি লাগতাছে, তাইলে আপনি ভুট্টার লাহান ফুটটা ওঠেন কেমনে? পারুলের কথায় সায়ান মাথা নিচু করে হাসে, চোখ উঠিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। পারুলের উদ্দেশ্যে বলে। ভালোবাসা মানুষকে পাগল গাধা কতই কিছু না বানালো, আমাকে না হয় ভুটকাই বানাক। সকলে গোল হয়ে বসে আছে সুইমিং পুলের পাশে। রায়ানরা এসেছে আরও 20 মিনিট আগেই। রায়ান আর মিহিকে মাঝে বসিয়ে বাকিরা বসেছে তাদের দুপাশে। চেয়ারে বসবে ঠিক করেও শেষমেশ মেঝেতে বসার সিদ্ধান্ত নেয় তারা। যার দরুন মিহির পাশে বসেছে মিহা, রিশা ও সারা। আর রায়ানের পাশে বসেছে প্রান্ত, মিয়াদ ও সায়ান। তাদের বাকি কাজিনদের আসার কথা থাকলেও ব্যস্ততার কারণে আসতে পারেনি কেউ। তবে পুরো গ্রুপ ভিডিও কলে থাকবে বলে কথা দেয় তারা। তখনই সাউন্ড বক্স হাতে প্রবেশ করে পারুল, আর নাস্তা হাতে প্রবেশ করে প্রিয়ন্তী। সকলে চোখ তুলে তাকায় তাদের দিকে। পারুল সাউন্ড বক্সটাকে রেখেই গুটিসুটি মেরে দাঁড়ায় সারার পেছনে। তার খুব মজা লাগছে ব্যাপারটা। এতদিন টিভিতে সকলকে নাচতে দেখেছে, আজ সামনাসামনি দেখতে পাবে ভেবে মুখে হাসি ফুটে ওঠে। চট করে পুলের এক পাশ থেকে ভাঙা একটা মোড়া এনে বসে পড়ে গালে হাত দিয়ে। মিয়াদ উঠে গিয়ে সাউন্ড বক্সটাকে সেট করতে লেগে যায়। প্রিয়ন্তী সকলের সামনে নাস্তার প্লেট রেখে চলে যেতে নিলে প্রান্তের কথায় থামে। আমাদের সাথে বস না প্রিয়, দেখ আমরা সকলেই এখানে আছি। প্রান্তের কথা শেষ না হতেই পারুল বলে ওঠে। না না প্রান্ত ভাইজান, সকল রে কই দেখতাছে নেই হানে, সৌহার্দ্য ভাইজান নাই তো? বলেই টপ করে নিজের মুখ চেপে ধরে পারুল। পর্দের মাঝে কথা বললে নিশ্চিত রিশা আপু বকবে, তাই আর চোখে তাকায় রিশার দিকে। ফোনে চোখ থাকার দরুন সে হয়তো শুনতে পায়নি পারুলের কথা, নয়তো এখনই বলতো। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় কাজের লোক হয়ে বাড়ির মালিকদের নিয়ে কথা বলার? সারা চট করে প্রিয়ন্তীর হাত টেনে তাকে তার পাশে বসায়। তার কাঁধে হাত রেখে পারুলের উদ্দেশ্যে বলে। ভাইয়া যে আসবে না এটা তো আমরা সবাই জানি পারুল, তাই এই ব্যাপারে কথা বলেও লাভ নেই। বরং তুই কোন গানে নাচবি সেটা বল। পারুলের চোখ চকচক করে ওঠে, দৌড়ে এসে দাঁড়ায় সারার সামনে। সারা বুবু, তুমি সত্যি কইতাছো? আমারে নাচতে দিবা? পারুলের উচ্ছ্বাস দেখে সকলে মিটি মিটি হাসে, তবে ঠোঁট বাঁকিয়ে তাকায় রিশা।
হ্যাঁ পারুল বল, কোন গানে নাচবি? নাচটা তুলতে হবে না? মিহির কথায় পারুল ভাবনায় পড়ে। ঠোঁটের ওপর আঙুল নাড়িয়ে ভাবতে থাকে গানের নাম। সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। পাইছি মেহিবুবু, কি জানি নাম, বারবি ডল নাকি বেবি ডল নাম। তুমি শুনছো এরকম গানের নাম? পারুলের কথায় সকলে চোখ বড় বড় করে তাকায়। মিহি ভেবেছিল সে হয়তো সাকিব খানের কোনো গানের নাম বলবে, কিন্তু এই নাম শুনে সহসাই তার চোখ জোড়া ছোট ছোট হয়ে যায়। সেই ছোট ছোট চোখে তাকিয়ে পারুলকে জিজ্ঞেস করে। এই গান কোথায় শুনেছিস তুই? পারুল উত্তেজনার বশে দুই হাঁটু ভাঁজ করে তড়িৎ বেগে ফ্লোরে বসে পড়ে। মিহি গানটা চিনতে পেরেছে ভেবে খুশিতে তার চোখ জোড়া চকচক করে ওঠে। সেই খুশির রেশ মুখে ফুটে উঠতেই বলে ফেলে এক বিস্ফোরণমূলক কথা। সেই দিন কফি নিয়া প্রান্ত ভাইজানের ঘরে যাইতে গিয়া গানটা শুনছিলাম। অনেক জোরে শব্দ দিয়া গানটা শুনতাছিল সে। দরজা বন্ধ থাকায় ঠিক মতো শোনা যাইতেছিল না, তাই দরজায় কান পাইতা শুনছিলাম আমি। পারুলের কথায় কোটর থেকে চোখ বের হয়ে আসার উপক্রম হয় মিহি, সারা, রিশা ও মিহার। তবে মাথা নিচু করে মুখ লুকিয়ে হাসে রায়ান, সায়ান ও মিয়াদ। প্রিয়ন্তী কিছু না বোঝায় সে মাথা নিচু করেই বসে আছে। পারুলের কথায় প্রান্ত বিষম খায়, কাশি দিতে দিতে তাকায় এদিক ওদিক। তখনই নজরে আসে তার 4 বোনের তীক্ষ্ণ দৃষ্টি, যারা চোখ ছোট ছোট করে শকুনের ন্যায় তার দিকেই তাকিয়ে আছে। প্রান্ত তাদের দিকে তাকিয়ে বোকা বোকা হাসে, চোখ ঘুরিয়ে পারুলের দিকে তাকিয়ে কট মটিয়ে বলে। পারুলের বাচ্চা, আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিলি। তোরে 80 বছরের বইরার সাথে বিয়া দিলেও এই মনের দুঃখ মিটবে না। তখনই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে সৌহার্দ্য। এতগুলো অপরিচিত ছেলের সামনে প্রিয়ন্তীকে বসে থাকতে দেখে ধপ করে মাথায় আগুন জ্বলে ওঠে তার। সায়ানকে প্রিয়ন্তীর দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সেই আগুন যেন দ্বিগুণ বেড়ে যায়। সহসাই লম্বা লম্বা পা ফেলে উপরে উঠে আসে সৌহার্দ্য। পকেটে হাত গুজে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে, যার দরুন সৌহার্দ্যের বলিষ্ঠ অবয়বে ঢাকা পড়ে প্রিয়ন্তী। তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলে। নিজেকে সস্তা বানিয়ে ফেলছিস কেন প্রিয়? মানুষের নজর তোর ভাবনার চেয়েও জঘন্য। চোখ দিয়ে ছুঁয়ে দেবে তোর সর্বাঙ্গ, কলঙ্কের দাগ লাগাবে প্রতিটা অঙ্গে। সে দাগ মুছতে পারবি তো? বলেই আগুন দৃষ্টিতে তাকায় সায়নের দিকে আর মনে মনে বিড়বিড়ায়। সৌহার্দ্যের কথায় পুরো সুইমিং পুল জুড়ে পিনপত নীরবতা ছড়িয়ে পড়ে। সে সহজে রাগে না, কিন্তু একবার যদি রেগে যায় সেটা নিয়ে তুলকালাম বাঁধিয়ে ছাড়ে। তাই যেভাবেই হোক তাকে শান্ত করতে হবে ভেবে সারা শুকনো ঢোক গেলে মিনমিনিয়ে বলে। ভাইয়া, ওর কোনো দোষ নেই, আমিই ওকে জোর করে বসিয়েছি। প্লিজ তুমি রাগ করো না। সারার সাথে মিহিও মাথা নাড়ায়, করুণ স্বরে বলে। হ্যাঁ ভাইয়া, প্লিজ তুমি রাগ করো না। প্রিয় ছোট মানুষ, তাছাড়া এখানে বাহিরের কেই বা আছে? সকলে আমার শ্বশুর বাড়ির, আমি তো চলেই যাব 2 দিন পর, তাই সকলকে নিয়ে একটু আনন্দ করছিলাম। সকলের আকতি পড়া কথাগুলো সৌহার্দ্যের কর্ণকুহুরে প্রবেশ করে, তবুও তার কোনো হেলদোল নেই। সে তখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাথা নিচু করে রাখা প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর ওপর সৌহার্দ্যের এরূপ দৃষ্টি দেখে গা জ্বলে ওঠে রিশার। সহসাই কট মরিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে। সৌহার্দ্য ভাইয়া, তুমি ফকিনীর বাচ্চাকে নিয়ে ভাবছো কেন? ওর আবার কিসের পর্দা? সারাদিন নিজেকে সাবলীল পোশাকে ঢেকে রাখলেই কি সতী সাবিত্রী নারী হয়ে যাবে নাকি? রাস্তায় ছেড়ে দিয়ে এসো, দেখবেন নিজের ইচ্ছে কত পুরুষকে ঠিকই পিছানায় নিয়ে যায়। স্লাট একটা। রিশার কথায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সৌহার্দ্য, তবে ধমকে উঠিয়ে প্রান্ত। প্রিয়ন্তী তার নিজের বোন না হলেও তাকে নিজের বোনদের চেয়েও বেশি ভালোবাসে সে। রিশা, তুই কিন্তু এখন বাড়াবাড়ি করছিস। তোর সাহস কি করে হয় প্রিয়কে এমন একটা কথা বলার? নিজেকে ওর সাথে তুলনা করলে তুই ওর পায়ের নিচে পড়ে থাকবি, এটা জানিস? আর মুনাফ তো ঠিকই বলেছে, সস্তা হওয়া উচিত নয়, কিন্তু তোকে কি বলবো বলতো, তুই তো আগে থেকেই সস্তা। প্রান্তের কথায় রিশা রাগে ফুঁসে ওঠে, গটগট পায়ে হেঁটে চলে যায় নিজের রুমে। সর্বশক্তি দিয়ে দরজা বন্ধ করতেই সকলে কেঁপে ওঠে, তবে হাসি ফুটে ওঠে সায়নের মুখে। প্রান্তের কাঁধে হাত রেখে বলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পুতুলের হয়ে কথা বলার জন্য। তোমাকে আমি স্পেশালি ট্রিট দেবো, প্রমিস। সায়নের কথা প্রান্তের মুখে আপনা আপনি খুলে যায়। সৌহার্দ্যের রাগের কারণ বুঝতে পেরে দুষ্টু হাসি বিড়বিড়িয়ে বলে। প্রিয় রে, তোর কপালে কি আছে আল্লাহ মালুম। প্রিয়ন্তী প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের সামনে। রিশা চলে যাওয়ার পরপরই সৌহার্দ্য তাকে টেনে নিজের রুমে নিয়ে এসেছে। তাকে দাঁড় করিয়ে চোখ বন্ধ করে রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেট টানছে। অন্য হাতে কপালের এক পাশ ডলছে অনবরত।
প্রিয়ন্তীর দম বন্ধ লাগছে। সিগারেটের ধোঁয়ায় পুরো রুমটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। সে হাঁসফাঁস করছে একটু বাতাসের জন্য, কিন্তু রুমে কোনো বাতাস নেই। উপায়ন্তর না পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সৌহার্দের উদ্দেশ্যে বলে, ভাই সরি, আর এমন হবে না, এবারের মতো মাফ করে দিন। প্রিয়ন্তী থামে, বড় করে একটা শ্বাস নিয়ে পুনরায় বলে, আমার দম বন্ধ লাগছে, আমি নিঃশ্বাস টানতে পারছি না। প্রিয়ন্তীর কথায় চোখ মেলে তাকায় সৌহার্দ্য। সিগারেটের শেষ অংশটুকু ফ্লোরে ফেলে ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়ন্তীর কাছে। প্রিয়ন্তী মাথা নিচু করে ফেলে। পিছিয়ে যেতে নিলেই সৌহার্দ্য খপ করে হাত টেনে ধরে। যতটুকু দূরত্ব বাড়িয়েছিল সেটুকু ঘুচিয়ে নেয় আরও কাছে টেনে। তেজি কণ্ঠে বলে, আমারও দম বন্ধ লাগছিল, কষ্ট হচ্ছিল, দেখতে পেয়েছিলে তখন? সৌহার্দ্যের কথায় চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। শান্ত কথাটার মধ্যেও কেমন রাগ ফুটে উঠেছে সৌহার্দ্যের মুখে, কিন্তু সে বুঝে উঠতে পারছে না তার এমন কথার মানে। সে এমন কি করেছে যে তার কষ্ট হবে, দম বন্ধ লাগবে? ওখানে কতক্ষণ বসেছিলে? সৌহার্দ্যের কথায় ঘোর কাটে প্রিয়ন্তীর। নিজেকে সৌহার্দ্যের এত কাছে দেখে গুটিয়ে যায়। মাথা নিচু করে পিছিয়ে যেতে নিলেই পুনরায় হাতে টান খায়। আর একবার দূরে যাওয়ার চেষ্টা করলে চর খাবে, এক জ্বরে সব দাঁত ফেলে দেব, আই সোয়ার। আমি কি বাজেভাবে ছুঁয়ে দিচ্ছি তোকে? অসব আচরণ করছি তোর সাথে? প্রিয়ন্তী ভয়ে ভয়ে মাথা নাড়ায়, চোখ ঘুরিয়ে তাকায় তার হাতের দিকে। জুড়ে চেপে ধরায় সেখানে রক্ত জমাট বেঁধেছে হয়তো। তাহলে বারবার দূরে সরে যাচ্ছিস কেন? প্রিয়ন্তী লম্বা একটা শ্বাস টানে, মিনমিনিয়ে বলে, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে। সৌহার্দ্য বাঁকা হাসে। প্রিয়ন্তীর গোলাপি ঠোঁট জোড়ায় চোখে স্থির করে বলে, সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। সিগারেটের গন্ধে মরণের ঠোঁট জোরে তোকে চুমু খাবে প্রতিনিয়ত, অনবরত। প্রিয়ন্তীর বুক ধক করে ওঠে। কথাটার ইঙ্গিত বুঝতে পেরেছে সে, তাই ফট করে বলে ওঠে, সিগারেট খায় এমন কাউকে আমি কখনোই বিয়ে করব না। প্রয়োজন হলে সায়ান ভাইয়ের মতো অসভ্য ছোটকাটা কাউকে বিয়ে করে নেব। প্রিয়ন্তীর বলা কথায় চোয়াল শক্ত হয়ে আসে সৌহার্দ্যের। প্রিয়ন্তীর চেপে ধরে রাখা হাতটা আরও চেপে ধরে শক্ত করে। আহ শব্দ কানে আসতেই কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে, ওখানে কতক্ষণ বসেছিলে? জিজ্ঞেস করেছিলাম আমি। প্রিয়ন্তী ঘড়ির দিকে তাকায়, সকল ঘটনা অনুমান করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্রায় 10 মিনিট। প্রিয়ন্তীর কথা শেষ হতেই তাকে টেনে এনে ঝর্ণার নিচে দাঁড় করায় সৌহার্দ্য। এরূপ কাজে হক চুকিয়ে যায় প্রিয়ন্তী। কিছু বুঝে ওঠার আগেই মাথার ওপর থাকা ঝর্ণাটা ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায় সৌহার্দ্য। বুকে হাত বেঁধে দেয়ালের সাথে হেলান দেয় শান্ত ভঙ্গিতে। শীতকালে ঠান্ডা পানির পরশ পেয়ে তীর তীর করে কেঁপে ওঠে প্রিয়ন্তীর সর্বাঙ্গ। নিজেকে মুড়িয়ে রাখা ওড়নাটা দিয়ে আরও মুড়িয়ে নিতে চায় নিজেকে, কিন্তু অবাধ্য জলের স্পর্শ সেই ওড়না ভেদ করে ছুঁয়ে দেয় তাকে। প্রতিটা লোমকূপে সেই জল প্রবেশ করে কাঁপুনি সৃষ্টি করে, যার দরুন দু হাত দিয়ে আড়াআড়িভাবে নিজেকে জড়িয়ে ধরে প্রিয়ন্তী। দুহাতে নিজেকে ঢেকে অসহায় চোখে তাকায় সৌহার্দ্যের দিকে, যে তখনও শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। কাকে যেন বিয়ে করবি বলেছিলে? তোর সাহস কি করে হয় আমার সামনে অন্য কাউকে বিয়ে করার কথা বলার? ওখানে কতক্ষণ যেন বসেছিলে? 10 মিনিট, তাই না? হাত উঁচিয়ে ঘড়ি দেখে সৌহার্দ্য। চোখ ঘুরিয়ে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে পুনরায় হাত বাঁধে বুকে। কাট কাট কণ্ঠে বলে, 3 ঘন্টা এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে। পরপুরুষের চোখের স্পর্শ অপবিত্র হয়ে গেছিস তুই। এই পানি তোর অপবিত্রতা ধুয়ে মুছে নিয়ে যাবে, সে চোখের স্পর্শকে মিটিয়ে দেবে, সাথে অন্য কাউকে বিয়ে করার স্বাদও। বলে গটগট পায়ে রুম থেকে বের হয়ে যায় সৌহার্দ্য। ঘড়িতে রাত 10টা। বাড়ির সকল সদস্য ডাইনিংয়ে বসে রাতের খাবার খাচ্ছে। পুরো ডাইনিং জুড়েই পিনপত নীরবতা ছড়িয়ে আছে। চামচের সাথে কাচের প্লেটের ঘর্ষণ মাঝে মধ্যে সেই নীরবতাকে ভেঙে দিচ্ছে। সকলে খাবার খেলেও মুখ ভার করে বুকে হাত বেঁধে কুজো হয়ে বসে আছে বৃষা। বাড়ির বড়রা তাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু সে একটা কথাও বোঝে না, তাই হাল ছেড়ে দিয়ে সকলে খাওয়ায় মনোযোগ দেয়। তখনই খটখট পায়ে শার্টের হাতা গোটাতে গোটাতে বাড়িতে প্রবেশ করে সৌহার্দ্য। পাজোড়াকে থামিয়ে চোখজোড়া স্থির করে রান্নাঘরে। কিছু একটার অনুপস্থিতিতে ভ্রুজোড়া কুঁচকে আছে সহসাই। হাত উঁচিয়ে ঘড়িতে সময় দেখে মনে মনে বিড়বিড়িয়ে বলে, এই সময় তো প্রিয়র এখানেই থাকার কথা। মুনাফ, কোথা থেকে ফিরলি এত রাতে? নবাব চৌধুরীর ডাকে ডাইনিংয়ে এগিয়ে যায় সৌহার্দ্য। সকলের দিকে নজর বুলাতে দেখতে পায় পারুলকে, যে সকলকে হাতে হাতে খাবার এগিয়ে দিচ্ছে। এবার বিরক্ত হয় সৌহার্দ্য, পুনরায় মনে মনে বিড়বিড়ায়, রান্নাঘরে না থাকলে তো প্রিয়র এখানেই থাকার কথা, তাহলে গেল কোথায়? ঘুমিয়ে পড়েনি তো?
নাকি তার থেকে পালিয়ে বেড়াচ্ছে? সহসাই তার মুখের আদলের রাগ ফুটে ওঠে। মেয়েটি কবে বুঝবে তাকে? সে কি তার অস্থিরতা দেখতে পায় না? বাড়ি ফিরে যে সে তার বাবুনি পাখির মুখে দেখতে চায়, তার সরলতার ঘ্রাণ নিতে। বাবু, কোনো সমস্যা হয়েছে? সেই সন্ধ্যায় বের হয়েছিস দেখলাম, এত দেরি করে ফিরলি যে? শাহানা চৌধুরীর প্রশ্নে সৌহার্দের ঘোর কাটে। হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, ফ্যাক্টরিতে কিছু কাজ ছিল মা, তাই আর্জেন্ট নারায়ণগঞ্জ যেতে হয়েছে। সৌহার্দের কথায় বাড়ির 3 কর্তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। ছেলেটাকে নিয়ে গর্ব হয় তাদের। যেদিন থেকে অফিসে জয়েন করেছে সেদিন থেকে অফিসের কোনো ব্যাপারে চিন্তা করতে হয়নি তাদের। সবকিছু সৌহার্দ একাই সামলে নেয়। মুনাফ, ফ্রেশ হয়ে এসো, আজ না হয় আমাদের সাথেই খেতে বসো। নূর চৌধুরীর কথায় মুস্কি হাসে সৌহার্দ। বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়ে টেবিলে। তবে খাওয়ার উদ্দেশ্যে নয়, তার চোখ প্রিয়ন্তীকে খুঁজছে। ভাতের প্লেট হাতে রেখে চোখ ঘোরায় এদিক ওদিক। বড় ভাইজান, প্রিয় কিন্তু একদম কথা শুনছে না। সকালে উঠে বাড়ির সকল কাজ করা শুরু করে, এখন দেখো কেমন জ্বর বাঁধিয়ে পড়ে রয়েছে। নওশেদ চৌধুরীর কথায় সৌহার্দ্য বুকটা ধক করে ওঠে। ভাত নাড়ানো হাতটা সহসাই থেমে যায়। অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে প্রিয়র? জ্বর আসলো কখন? সৌহার্দ্যের কথায় শাহানা চৌধুরী চমকায়। ছেলের অস্থিরতা দেখে ভ্রুজেরা কিঞ্চিত কুচকায়। সন্ধ্যার দিকে তো প্রিয় বুকু ঠিকই আসিল, এরপর তারে আর দেখি নাই। আমি 2 বার গিয়া রুমে খুঁজতে আইছিলাম, কিন্তু পাই নাই। তারে না পাইয়া রাইতের রান্নাটা আমি করছিলাম। একটু আগে যাইয়া দেখি পুরা শরীর আগুনের লাহান হইয়া আছে। আমি হাত দিতেই দেখলাম শরীর পুরা জ্বর। পারুলের কথায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সৌহার্দ্য। অনেকটা জোরেই বলে ওঠে, ড্যাম ইট। সকলে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। কাউকে কিছু না বলতে দিয়ে গটগট পায়ে উপরে চলে যায় নিজের ঘরে। টাই খুলে ফ্লোরে ছুঁড়ে মারে, ঘড়ি ছুঁড়ে মারে বিছানায়। অস্থির হয়ে বসে পড়ে রকিং চেয়ারে। সৌহার্দ্য বুঝে পায় না মেয়েটি এত বোকা কেন। সে না হয় রাগের মাথায় একটা শাস্তি দিয়েই ফেলেছে, তাই বলে কি প্রিয় 3 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজবে? সৌহার্দ্য চলে যাওয়ার পর কি সে চলে যেতে পারত না? পুরো ধরনী নিকোষ কালো আধারে ঢাকা পড়েছে অনেক আগেই, যার দরুন পুরো চৌধুরী ভিলা জুড়ে পিনপত নীরবতায় ছেয়ে আছে। সেই সময় ক্ষীণ আলোয় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। রান্নাঘরে প্রবেশ করতেই ফ্রিজের ভেতর মাথা ঢুকিয়ে রাখা একটি পুরুষালী অবয়ব দেখতে পায় সে। একটুও বিচলিত হয় না। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা গিয়ে দাঁড়ায় সে ব্যক্তিটির পেছনে। ফ্রিজের আলোয় যার ছায়া পড়ে আছে মেঝেতে। চাচু, তোমার না সুগার আছে? মিষ্টি খাচ্ছ কেন? সৌহার্দের শান্ত শীতল কথাটাই হক চকিয়ে যায় নূর চৌধুরী। প্যাকেটে থাকা শেষ মিষ্টিটা মুখে পুরে পিছু ফিরে তাকায় সৌহার্দের দিকে। তাড়াহুড়োয় সেটাকে গিলে পাঞ্জাবির হাতায় মুখ মুছে নেয়। আমতামতা করে বলে, কাউকে কিছু বলিস না বাপ, বড় ভাইজান জানলে খবর আছে। আর আমার কি দোষ বল? আমার বড় 2 ভাইয়ের সুগার, হাই প্রেশার কোনো কিছুই নেই, কিন্তু দেখ আমার এগুলো সবই আছে। আমার সামনে তারা যখন মিষ্টি খায়, প্লেট ভর্তি গোশ খায়, আমার কি এসব সহ্য হয় বল? নূর চৌধুরীর কথায় কোনো হেলদোল নেই সৌহার্দের। সে আগের ন্যায় মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। তখনই নূর চৌধুরী বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, তোর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে কেন মুনাফ? তুই কি রাত 2টোর সময় গোসল করতেছিস? নূর চৌধুরীর কথা শেষ হতেই সৌহার্দ্য হাঁচি দিয়ে বসে। তখনই ঘুম ঘুম চোখে রান্নাঘরে প্রবেশ করে রূপালী চৌধুরী। সৌহার্দ্য আর নূর চৌধুরীকে একসাথে দেখে হামি তুলতে তুলতে তাদের উদ্দেশ্যে বলে। নূর চৌধুরী সৌহার্দের দিকে তাকায়, চোখ দিয়ে ইশারা করে কিছু না বলতে। সৌহার্দ্য তার গায়ের সাদা রঙের ওভারসাইজ টি শার্টটির হাতা গোটাতে গোটাতে বলে, আমি কফি বানাতে এসেছি। চাচু কেন এসছে তাকে জিজ্ঞেস করো। বলেই এগিয়ে যায় চূড়ার দিকে। রূপালী চৌধুরী কিছু বলতে যাবে তার আগেই নূর চৌধুরী তাকে টেনে নিয়ে যায় আর সৌহার্দের উদ্দেশ্যে ক্ষীণ স্বরে বলে, চাচা, আপন প্রাণ বাচ্চা। প্লেট ভর্তি খাবার, হাতে ঔষধ আর থার্মোমিটার হাতে প্রিয়ন্তীর রুমে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। নীলরঙা ড্রিম লাইটের আলোয় প্রিয়ন্তীর মুখের আদল বুঝতে পারছে না সে, তাই খাবারটা টেবিলে রেখে পকেট হাতড়ে ফোন বের করে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দৃশ্যমান হয়ে ওঠে প্রিয়ন্তীর নেতিয়ে পড়া মুখখানা।
ফোনটাকে টেবিলের বই এর সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে প্রিয়ন্তীর পাশে। কাঁপা কাঁপা হাতে প্রিয়ন্তীর কপালে হাত ছোঁয়াতেই বুকটা ছ্যাঁত করে ওঠে তার। শরীর থেকে যেন আগুন ঝরছে। সৌহার্দ্য স্থির হয়। প্রিয়ন্তীর মুখে চোখজোড়া তাক করে আলতো করে তার হাত দুটো লুকিয়ে ফেলে নিজের হাতের মাঝে, যার দরুন 3 ঘন্টা ঠান্ডা পানিতে ভেজার কারণে সৌহার্দ্যের ঠান্ডা হাত দুটো গরম হয়ে ওঠে প্রিয়ন্তীর আগুনের ন্যায় গরম হাতের স্পর্শে। আম সরি পাবনি, আমার খুব ভুল হয়েছে। এবারের মতো মাফ করে দে। কথা দিচ্ছি এই আগুনের তাপ আর কখনো স্পর্শ করতে দিব না তোকে। প্রমিস। তোকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো। কোনো কিছু ছুঁতে পারবে না তোকে, এমনকি কোনো অসুখও না। তোর সবটুকু অসুখের ভাগ না হয় আমাকে দিস পাখি। এই প্রিয়, চোখ খুল না, একবার তাক আমার দেখে প্লিজ। সৌহার্দ্যের করুণ কণ্ঠে প্রিয়ন্তীর চোখ পিট পিট করে তাকায়। গায়ের তাপমাত্রা বেশি হওয়ার দরুন চোখে সবকিছু ঘোলাটে লাগছে, কানটাও বন্ধ হয়ে আছে বোধ হয়। কে কথা বলছে কণ্ঠটাও চিনতে পারছে না, তাই জ্বর মিশ্রিত কাঁপা কাঁপা ও ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করে কে। প্রিয়ন্তীর কথাটা কানে আসতেই সৌহার্দ্যের ঘোর কাটে। সহসায় তড়িৎ বেগে টেনে বসায় প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর ছোট ছোট হাত দুটো নিজের এক হাতের মুঠোয় পুড়ে নিয়ে অন্য হাত দিয়ে আলতো করে চেপে ধরে প্রিয়ন্তীর রক্তিম গাল, যেখান থেকে জ্বরের দরুন উষ্ণতাপ বের হচ্ছে। সেই গালে হাত রেখে মলিন কণ্ঠে বলে, আমি তোর তাপ শোষণকারী, দেবী না? আমি তোর সবটুকু তাপ শোষণ করে নিতে। রাত গভীর হতেই শীতের তীব্রতা যেন আরও প্রখর হয়ে উঠেছে, যার দরুন টিনের চালে টুপটাপ শব্দে কুয়াশা পড়ছে। সেই শব্দ চাল ভেদ করে গিয়ে পৌঁছায় সৌহার্দ্যের কানে। সৌহার্দ্য সচেতন হয়। প্রিয়ন্তীর গায়ের কম্বলটা আর একটু টেনে দিয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, বাবুনি ঠান্ডা লাগছে তোর? আর একটা কম্বল আনবো? সৌহার্দ্যের সামনেই কম্বল জড়িয়ে বসে বসে ঢুলছে প্রিয়ন্তী। জ্বরের তীব্রতায় কোনো হুঁশ নেই তার। 2 মিনিট যাবৎ সৌহার্দ্য তার মুখে থার্মোমিটার ঢুকিয়ে রেখেছে। সে এক হাত উঁচিয়ে বারবার ঘড়ি দেখছে আর অন্য হাতে প্রিয়ন্তীর কাঁধ ধরে রেখেছে যাতে সে পড়ে না যায়। সৌহার্দ্যের প্রশ্নে নাক টানে প্রিয়ন্তী। ঘাড় কাত করে তাকে আঁকড়ে ধরে রাখা সাদা টি শার্টটির হাতায় নাক মুছে। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে ভ্রু কুঁচকায় সৌহার্দ্য। প্রিয়ন্তীর এই অভ্যাসটা তার সবচেয়ে পছন্দের। বুঝ হওয়ার আগ পর্যন্ত কোনো কারণে কান্নাকাটি করলে সে এভাবেই তার গায়ে নাক মুছত। আজ অনেকদিন পর সেই বাচ্চা প্রিয়কে দেখে মাথা নিচু করে হাসে সে। নিজেকে ধাতস্থ করে মাথা তুলে তাকায় শান্ত দৃষ্টিতে। দুহাতে প্রিয়ন্তীর মুখখানা আগলে নেয় পরম যত্নে। চোখজোড়া সেখানেই স্থির করে কাতর কণ্ঠে বলে, আমার সবগুলো শার্ট টি শার্টে শুধু তারই অধিকার। সারা জীবন এভাবে সেগুলোতে নাক মুছবি তো পাবনি? আমি একটু মাইন্ড করবো না, আই প্রমিস। তার পরিবর্তে আমাকে না হয় একটু আদর করতে দিস, তোকে জ্বরের মতো মেখে দিতে দিস তোর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। প্রিয়ন্তীর মুখ থেকে থার্মোমিটারটা পড়ে যেতেই ঘোর কাটে সৌহার্দ্যের। সেটাতে একবার তাকিয়ে প্রিয়ন্তীর গালে রাখা হাত দুটো এনে রাখে নিজের গালে। সহসাই চোখজোড়া বন্ধ হয়ে যায় আবেশে। চোখ খুলে ক্ষীণ কণ্ঠে বলে, এখন না হয় তোর পরিবর্তে তোর জ্বরটাকে মেখে নেছে, সেটাই বা কম কিসের? কেমন তো স্পর্শ লেগে আছে, ঘ্রাণ ভেসে আসছে তোর গায়ের। প্রায় 10 মিনিট যাবৎ খাবারের প্লেট হাতে বসে আছে সৌহার্দ্য। প্রিয়ন্তীও বসে আছে বিছানার সাথে হেলান দিয়ে। সে কিছুতেই খেতে চাচ্ছে না, কিন্তু সৌহার্দ্য না খাইয়ে ছাড়বে না তাকে। ভাবা যায় মেয়েটার 103 ডিগ্রি জ্বর। ভুলে হয়েছে ভেবে সৌহার্দ্য পুনরায় জ্বর মাপে, কিন্তু ফলাফল সেই একই এসেছে। প্রিয়, একটু খেয়ে নে প্লিজ। দেখ খাবারটা কেমন ঠান্ডা হয়ে গেছে। সে কখন এনেছে? আহা কর। মুখের সামনে খাবারটা ধরতেই এপাশ ওপাশ মাথা নাড়ায় প্রিয়ন্তী। মানে সে খাবে না। সৌহার্দ্য বিরক্ত হয়। মেয়েটা তার কোনো কথাই শোনে না, কিন্তু যেটা শোনার প্রয়োজন ছিল না সেটা শুনে জ্বর বাঁধিয়ে বসে আছে। প্রিয়, আমি কিন্তু রেগে যাচ্ছি এখন, তাড়াতাড়ি হা কর বলছে। সৌহার্দ্যের ধমকে চোখ পিট পিট করে তাকায় প্রিয়ন্তী। সামনে ধরা ভাতের লোকমাটুকু টুপ করে মুখে পুড়ে নেয়। সৌহার্দ্যের মুখে হাসি ফুটে ওঠে। হাসি হাসি মুখেই বলে, দ্যাটস লাইক মাই বাবুনি। সহসায় সেই হাসি মিলিয়ে যায় প্রিয়ন্তীর বমির শব্দে। সৌহার্দ্য বিস্মিত হয়। প্রিয়ন্তী আর তার দূরত্ব 1 হাত দূরে থাকায় সেই বমিতেই গা ভেসে যায় সৌহার্দ্যের। বিস্মিত ভাবটা মুখে রেখে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, তুই কি সাংঘাতিক প্রিয়, জ্বরের মতো মেঘে যাবো বলেছি দেখে বমি তো মাখিয়ে দিলে। প্রিয়ন্তী বমি করার পরও হাল ছাড়ে না সৌহার্দ্য। একের পর এক ভাতের লোকমা পড়তে থাকে প্রিয়ন্তীর মুখে। ফলস্বরূপ প্রতি লোকমা ভাত মুখে নেওয়ার পর গড় গড় করে সৌহার্দ্যকে বমিতে ভাসায় প্রিয়ন্তী।
পরপর 10 বার বমি করার পর ক্লান্ত হয় সে, যার দরুন সামনের দিকে হেলে পড়ে মাথা ঠেকায় সৌহার্দের বুকে। সৌহার্দ থমকে যায়, ভাত মাখানো হাতটা থেমে যায় বিস্ময়ে। প্রিয়তির মাথাটা ঠিক তার বুকের বাঁ পাশে পড়ে রয়েছে। সৌহার্দ নিচু হয়ে সেই মুখটা দেখে, যেটা ওনার আড়লে ঢাকা পড়ে রয়েছে। সৌহার্দ চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে, তার হৃস্পন্দন বেড়ে গিয়েছে 10 গুণ। প্রিয়ন্তীর অনাকাঙ্ক্ষিত স্পর্শ তাকে বিচলিত করে তুলেছে, গলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, বুক কাঁপছে উত্তেজনায়। এই দিনটার স্বপ্ন সে রোজ দেখে, প্রিয় তার বুকে মুখ লুকাবে, তার প্রেম স্পন্দন শুনবে। সৌহার্দ কাঁপা কাঁপা হাতে প্রিয়ন্তীর ওড়নাটা সরায়, মুখখানা দৃশ্যমান হতেই হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে, মাদকতা জড়ানো কণ্ঠে বলে, ইউ আর সো কিউট বাবুনি। কেমন বমি করে হৃদয় প্রেম জাগাচ্ছিস। খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোকে। খেয়ে ফেলে? সৌহার্দ্য মুচকি হাসে। কিসব ভাবছে সে, মেয়েটা তাকে পাগল করে দিয়েছে। সৌহার্দ্য এক হাতে প্রিয়ন্তীকে তুলে বসায়, ওড়নাটা আরেকটু টেনে চোখ পর্যন্ত ঢেকে দেয়। সেই ওড়নার উপরেই ঠোঁট ছুঁয়েছে, কপালে গভীর একটা চুমু খায় আর মনে মনে বিড়বিড়ায়। প্রেম জাগরণে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর। মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে চোখ পিটপিট করে তাকায় আশেপাশে। লম্বা একটা শ্বাস টেনে বিছানায় হালান দিয়ে বসে, এক হাতে মাথা চেপে ধরে আলতো করে। মাথা ঝিমঝিম করছে তার, জ্বরের দরুন মুখটাও তেতো হয়ে আছে। হাত দিয়ে জ্বর মাপতে গিয়ে চমকায় সে, গা কাঁপানো জ্বরটা ছেড়ে গিয়ে শরীরটা কেমন আঠালো হয়ে আছে ঘামে। প্রিয়ন্তী বুঝতে পারছে না হঠাৎ তার জ্বরটা কমে গেল কিভাবে। মনে হচ্ছে কেউ তার শরীরের সবটুকু তাপমাত্রা শুষে নিয়েছে। তখনই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। প্রিয়ন্তী হক চুকিয়ে তাকায় সেদিকে, ঘড়িতে 7:30 বাজতে দেখে মাথায় বাজ পড়ে তার। তড়িঘড়ি মাথায় ওনাটা ঠিক করে ছুটে যায় ওয়াশরুমে। শরীরটা কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। গোসল সেরে তবেই নিচে গিয়ে সকলের জন্য নাস্তা প্রস্তুত করবে। গোসল সেরে নিচে নেমে আসে প্রিয়ন্তী, নিজেকে মুড়িয়ে নিয়েছে বাসন্তী রঙের জামায়। রান্নাঘরে প্রবেশ করতেই পারুলের সাথে দেখা হয় তার। সে অদক্ষ হাতে রুটি বানাচ্ছে, রুটিতে নয় যেন এক একটা দেশের মানচিত্র। প্রিয়ন্তীর হাসি পায়, এগিয়ে গিয়ে পারুলের উদ্দেশ্যে বলে, আমাকে দে, করে দিচ্ছি। প্রিয়ন্তীর ডাকে ঘাড় বাঁকিয়ে তাকায় পারুল, যার গালে কপালে আটা লেগে আছে। তা দেখে প্রিয়ন্তীর পুনরায় হাসি পায়। প্রিয়ন্তীকে হাসতে দেখে পারুলের চোখ চকচক করে ওঠে, কিন্তু সহসাই সেটা মুছে গিয়ে সেই চোখ জোড়ায় ভর করে ভীতি। প্রিয় বুবু, তুমি নিচে আইসো কেন? তোমার না জ্বর? এক্ষুনি ঘরে যাও। তোমার মামারা যদি দেখে তুমি এই হানে, তাইলে তুল কালাম বাদাইব। পাউলের কথা শেষ হতেই প্রিয়ন্তী ঝট করে পাউলের হাত থেকে বেলিটা কেড়ে নেয়। সবগুলো রুটি পুনরায় বানাতে শুরু করে গোল করে। কিছু বলবে না, তুই চুপ করে বস, আমি করে দিচ্ছি। রুটি বানাতে হয় গোল গোল করে। এমন মানচিত্র রুটি কে খাবে? প্রিয়ন্তীর প্রশ্নে পারুল চিন্তায় পড়ে। রুটি তো যে কোনোভাবেই বানানো যায়, 3 কোণা 4 কোণা অথবা লম্বা। গলি বানাতেই হবে কেন? হেই তো ছিঁড়াই ছিঁড়াই খাইবা, তাই না? পারুলের ভাবনার মাঝে প্রিয়ন্তী রাহেলা বেগমের জন্য চা বানিয়ে ফেলে। গরম গরম পরোটা ভেজে সেগুলোকে পাঠিয়ে দেয় পাউডের মাধ্যমে। পুনরায় নিজেকে ব্যস্ত করে ফেলে রুটি বানানোর কাজে। তুই 1 কাপ কফি বানিয়ে দিত, মাথাটা ভীষণ ধরেছে। সৌহার্দের ডাকে ঘাড় বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ তার দিকেই তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। পরনে কালো টি শার্ট এবং কালো প্যান্ট, এলোমেলো চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সৌহার্দকে দেখে প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। এভাবে তাকিয়েছিল ভাবতেই লজ্জা পায় সে। সহসাই মাথা নিচু করে ভাবতে থাকে, এই সময় তো তার জগিং দেখা থাকার কথা, তাহলে বাড়িতে কি করছে? নাকি আবারও তাকে শাস্তি দেওয়ার ফোন দিয়ে আসছে? জ্বর কমেছে তোর? সকাল সকাল উঠে এলি কেন? নাস্তা বানানোর লোক নেই বাড়িতে? সৌহার্দের কাট কাট প্রশ্নে মিইয়ে যায় প্রিয়ন্তী। মাথায় থাকা ওনাটা সামনের দিকে আরেকটু টেনে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। চোখ জোড়া মেঝেতে স্থির করে মনে মনে বলে, আপনি খুব খারাপ সৌহার্দ্য ভাই। আমাকে এতটা কঠিন শাস্তি কিভাবে দিতে পারলেন? একটু বুক কাঁপলো না? প্রিয়ন্তীর মনে মনে তৈরি হওয়া প্রশ্নটা মনেই থেকে যায়। সে যদি একবার চোখ তুলে সৌহার্দের দিকে ভালোভাবে তাকাতো, তাহলে দেখতে পেত তাকে দেয়া শাস্তিটা যে নিজেও ভোগ করেছে, যার দরুন তীব্র জ্বরটা তাকেও জ্বালিয়ে দিচ্ছে। ডাইনিং টেবিলে সকলেই বসে আছে নিশ্চুপ ভঙ্গিতে। সামনেই পড়ে আছে হরেক রকমের খাবার। 8 ঘন্টার মধ্যে প্রিয়ন্তী এগুলো সব তৈরি করেছে একা হাতে। সকলে ডাইনিংয়ে বসলেও সৌহার্দ্য বসে আছে সোফায়। বারবার কফি কাপে চুমুক বসালেও তার চোখ জোড়া স্থির প্রিয়ন্তীর উপর, যে মাথা নিচু করে ফ্লোরের দিকেই তাকিয়ে নখ খুঁড়ছে। প্রিয়, তুই কি আমাদের কোনো কথা শুনবি না? তোকে কে বলেছে সুস্থ শরীরে এত কিছু বানাতে? এগুলো বানানোর জন্য কি বাড়িতে কেউ নেই?
নওয়াব চৌধুরীর প্রশ্নে প্রিয়ন্তীর নিচু মাথাটা আরও নিচু হয়ে যায়। তখনই পাশ থেকে মোহনা চৌধুরী বলে ওঠে, কথা বলছিস কেন প্রিয়? তোর মামা কি জিজ্ঞেস করছে তোকে? বড় মামির প্রশ্নে মাথা তুলে তাকায় প্রিয়ন্তী, নিচু স্বরে মিনমিনিয়ে বলে, মামারও অন্য কারোর হাতে নাস্তা খেতে পারে না। পারুল যখন রুটি বানায় তাহলে সেই রুটি মুখেও তুলে না, জাম্বা রুটি খেয়েই চলে যায়। মর্জিনা খালা যখন ভাজি করে সেটার দিকে চোখ তুলেও তাকায় না। আমেনা আপন চা বানিয়ে দিলে চা বেশি দিয়ে ফেলে, সেটা খেয়ে ছোটো মামার সুগার বেড়ে যায়। মামিরা বেশি তেলের খাবার খেতে পারে না, আর কম তেল দিলে আমি ছাড়া কেউ রান্না করতে পারে না। মিহামণি অন্য কারোর হাতে নুডলস খেতে পছন্দ করে না। সারা আর মিহি আপু আমার হাতের পাস্তা না খেলে খায় না। সকাল সকাল প্রান্ত ভাইকে আমার হাতের কড়া লিকারের কফি বানিয়ে দিতে হয়, তাহলে তার দিন শুরুই হয় না। প্রিয়ন্তী থামে, গভীর একটা শ্বাস টেনে পুনরায় মাথা নিচু করে ফেলে। প্রিয়ন্তীর কথায় সকলে স্তব্ধ হয়ে যায়, তবে জল চিকচিক করে ওঠে নওয়াব নওশেদ ও নূর চৌধুরীর চোখে। নওশেদ চৌধুরী উঠে গিয়ে প্রিয়ন্তীর মাথায় হাত রাখে, অশ্রুভেজা চোখে আদুরে স্বরে বলে, এভাবে তোর মাকে আদর যত্নে বড় করেছিলাম আমরা। তোর মা তো সে কবেই আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাই বুঝি তুই এসব করে সে ঋণ শোধ করছিস? প্রিয়ন্তী চোখ তুলে তাকায় নওশেদ চৌধুরীর দিকে আর মনে মনে বলে, না মামা, আমি আমার ঋণ শোধ করছি। আমাকে আশ্রয় দেওয়ার ঋণ, দুবেলা খেতে দেওয়ার ঋণ, পড়াশোনা করতে দেওয়ার ঋণ, আজ রোজ ঘুম থেকে উঠে মন ভরে মায়ের কবরটা দেখতে দেওয়ার ঋণ। নাস্তা শেষে সকলে একে একে ঘরে চলে যায়। সকলে এখন ছুটবে নিজ নিজ গন্তব্যে। সকলে চলে গেলেও সেখানে থেকে যায় সৌহার্দ্য। সে সোফায় বসে একমনে পত্রিকা পড়ছে আর মাঝে মাঝে ভ্রুজোড়া কুঁচকাচ্ছে। তখনই এক টুকরো কাপড় হাতে ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে আসে প্রিয়ন্তী। উদ্দেশ্য নোংরা টেবিল পরিষ্কার করা। প্রিয়ন্তীর নুপুরের ঝনঝনানি শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্য। প্রিয়ন্তীর হাতে কাপড়ের টুকরো দেখে সহসাই বিরক্তি ফুটে ওঠে তার মুখমণ্ডলে। প্রিয়ন্তীর দিকে কটমটিয়ে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, বেয়াদব মেয়ে, এখনও তুই কিসের কাজ তোর? সারা রাত জেগে সুস্থ করেছি এসব করার জন্য, এখন শুধু চড়ুই পাখির মতো উঠছিস। ওকে খাঁচায় বন্দি করে তোর ডানা কাটবো আমি, দেখে নিস। সৌহার্দ্য রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। প্রিয়ন্তীর উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তখনই বাড়িতে প্রবেশ করে রহিম চাচা। প্রিয়ন্তী টেবিল মোছা অবস্থায় চোখ তুলে তাকায় তার দিকে, হাসি হাসি মুখে বলে, চাচা, আজ আমাকে একটু স্কুলে যেতে হবে, কয়েকটা প্র্যাকটিক্যাল খাতার সাইন করাতে হবে, তুমি তৈরি থেকো। প্রিয়ন্তীর কথায় রহিম চাচার মুখটা মলিন হয়ে যায়। প্রিয়ন্তীর দিকে এগিয়ে এসে অসহায় কণ্ঠে বলে, আমি তো আজকে তোমার লইগে যাইতে পারুম না। বড় মালিককে কইছে হ্যার লগে বাজারে যাইতে বিয়ার বাজার করব। রহিম চাচার কথায় চিন্তায় পড়ে প্রিয়ন্তী। প্র্যাকটিক্যাল খাতাগুলোতে সাইন করানোর শেষ তারিখ আজই। এখন সে একা একা যাবে কি করে? সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সে আর কখনোই একা একা স্কুল যায়নি। রহিম চাচা রিস্কায় করে তাকে দিয়ে আসতো আর নিয়ে আসতো। 10টার দিকে রেডি থাকিস, আমি নিয়ে যাব। 1 মিনিট এদিক সেদিক হলে তোর খাতা সহ তোকেও পুড়িয়ে ফেলবো, মাইন্ডেড। প্রিয়ন্তী হক চুকিয়ে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্যের দিকে। তার চোখ জোড়া তখনও পত্রিকায় গুটি গুটি লেখায় তাক করা। সৌহার্দ্যের ধমকে বলা কথাটা মনে আসতেই কেঁপে ওঠে প্রিয়ন্তী। শীত দ্বারা দিয়ে প্রবাহিত হয় শীতল বাতাস। সে জানে সৌহার্দ্য ভাইয়ের কথার নড়চড় হলে সে যা বলে তাই করে ছাড়ে। তাছাড়া এখন সৌহার্দ্য ভাইয়ের সাথে না যেয়েও কোনো উপায় নেই তার। সহসায় তার চোখ চলে যায় ঘড়ির দিকে। সেদিকে এক পলক তাকিয়ে ছুটে চলে যায় নিজের রুমে। বায়োলজির মাইক্রোস্কোপের চিত্রটা যে এখনও আঁকা বাকি তার। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রিয়ন্তীকে ছুটে চলে যেতে দেখে প্রান্ত। সে মাত্রই ফাল হাতে নিচে নামছিল। প্রিয়ন্তীকে তার কাছে হাওয়া মনে হলো। প্রান্ত মুচকে হাসে, ভ্রু কুঁচকে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলল, বাতাসি, কিরে মুনাফ, এখনো বসে আছিস যে? প্রান্তের প্রশ্নে চোখ তুলে তাকায় সৌহার্দ্য, ভাবলেশীনভাবে জবাব দেয়, যাবো না ভাবছি, জ্বর জ্বর লাগছে। তখনই পানির গ্লাস হাতে প্রান্তের সামনে এসে দাঁড়ায় পারুল। সৌহার্দ্যের দিকে সন্দিহান চোখে তাকিয়ে প্রান্তের উদ্দেশ্যে বলে, আমি রান্নাঘর থেকে শুনছিলাম হ্যাঁ নাকি 9টার দিকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হ্যাঁ কইছিল আধা ঘন্টার মধ্যে নাকি অফিসে থাকবো। হক করে যেন তার লেগে অপেক্ষা করে। প্রান্ত বিস্মিত হয়। সৌহার্দ্য কখনোই অফিস মিস দেয় না, এমনকি অসুস্থ থাকলেও না। তাহলে আজ কি হলো? প্রান্ত পানির গ্লাসে চুমুক দিতে দিতে পারুলকে জিজ্ঞেস করে, পারুল, প্রিয় কি আজ কোথাও বেরোবে একা একা? পারুল মুখে হাসি হাসি ভাব রেখে বলে, হ ভাইজান, প্রিয় বুবু কইছিল আজকে স্কুলে যাইব। হ্যাঁ নাকি কি কাজ আছে, রহিম চাচারে যাইতে কইছিল।
কিন্তু হ্যাঁ যাইতে পারবো না। পারুলের কথায় মুখের পানিটুকু গিলে মাথা নিচু করে হাসে প্রান্ত। সৌহার্দের অফিস না যাওয়ার কারণটা চট করে বুঝে ফেলে সে। নিজেকে ধাতস্থ করে পকেটে হাত গুজে সৌহার্দের দিকে তাকায় শান্ত দৃষ্টিতে। মুখে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, মুনা, তোর না জ্বরের জন্য অফিস যাচ্ছিস না, তাহলে প্রিয়কে নিয়ে স্কুলে যাবি কি করে? প্রান্তের প্রশ্নে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ক্ষীণ কণ্ঠে বলে, সাথে না গেলে যে জ্বরটা আমার শরীর না চালিয়ে বুক চালাবে, সে জ্বরটা হলো আমার বাবুনি জ্বর। সৌহার্দ্যের কথায় প্রান্ত মুচকি হাসে বিড়বিড়িয়ে বলে, উন্মাদ প্রেমিক। কালো গাড়িটির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আজ সকাল সকাল বেশ ভালোই রোদ উঠেছে। উত্তপ্ত রোদে তার সিল্কি বাদামি চুলগুলো জ্বলজ্বল করছে। মৃদু বাতাসে সেগুলো এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে কপালে। গায়ের গাঢ় নীল রঙা শার্টটা যেন সেই রোদে তার গায়ের রঙকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সৌহার্দ্য হাত উঁচিয়ে ঘড়ি দেখে চোখে সরিয়ে বাড়ির দরজার দিকে তাকায় ক্ষীণ দৃষ্টিতে। প্রিয়ন্তীকে বলেছে 10টায় বের হবে, এখন 10টা 5 বাজে, কিন্তু মেয়েটির এখনও আসার নাম নেই। সৌহার্দ্য ভ্রু কুঁচকায়। প্রিয়ন্তীর জন্য মিটিং ক্যান্সেল করে সেটা 9টা থেকে 2টোয় এনেছে সে। তাকে বাড়ি পৌঁছে দিয়ে ডিরেক্ট অফিসে গিয়ে মিটিং অ্যাটেন্ড করবে। তাই প্রিয়ন্তী এখনও না আসায় বিরক্ত হয় সৌহার্দ্য। বিরক্তিতে গলায় পেঁচানো টাইটা টেনে ঢিলা করে। শার্টের ওপরে 2টো বোতাম খুলে আকাশের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস সারে। সেখানেই চোখ রেখে ক্ষীণ কণ্ঠে বলে, প্রিয়, তাড়াতাড়ি আয় না বাবুনি। এখন কি তোর জন্য কাজবাজ ছেড়ে বাড়িতে বসে থাকবো? দিন দিন তোর জন্য পাগলামি বেড়েই চলছে আমার। দেখতে তো পাচ্ছিস 50 জন মানুষ অপেক্ষা করছে আমার জন্য, আর আমি অপেক্ষা করছি তোর জন্য। সৌহার্দ্যের ভাবনার মাঝে প্রিয়ন্তী এসে দাঁড়ায় তার সামনে। সৌহার্দ্য আকাশের দিক থেকে চোখ নামিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায় শান্ত দৃষ্টিতে। সহসায় তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তীর পুরো শরীর কালো বরখায় আবৃত, মুখটাও নিকাবে ঢাকা, যার দরুন পুরো মুখমণ্ডলে শুধুমাত্র বাদামি চোখ জোড়ায় দৃশ্যমান। সেই চোখ জোড়ায় নেশার মতো লাগে, যা তাকে ঘোরের মধ্যে নিয়ে যায় মুহূর্তেই। সেই ঘোর লাগা দৃষ্টিতেই এক পা এগিয়ে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর কাছাকাছি। সৌহার্দ্য এক পা এগিয়ে আসতেই পিছিয়ে যায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে বিরক্ত হয় সৌহার্দ্য। মুখে বিরক্তিভাব বজায় রেখে পুনরায় ফোঁস করে নিঃশ্বাস সারে কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে, এখন পিছিয়ে যাচ্ছিস কেন? এখনই কি আমার মুখ থেকে সিগারেটের স্মেল আসছে? প্রিয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। চোখ তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। তার ভয় লাগছে, ভয় বুক টিপ টিপ করছে। 5 মিনিট দেরি করে আসায় সৌহার্দ্য ভাই কি পড়িয়ে দেবে তাকে? প্রিয়ন্তী ততস্থ হয়, আমতা আমতা করে বলে, ভাইয়া প্লিজ আমাকে পরিয়ে দিয়ে না, আমি ইচ্ছে করে দেরি করিনি। চুল বাদ দিয়ে দেরি হয়েছে, আসলে চুলের গ্রিপটা কোথাও খুঁজে পাচ্ছি না, শেষে পেন্সিল দিয়েই চুল আটকেছে। প্রিয়ন্তীর কথায় কোনো হেলদোল নেই সৌহার্দ্যের। সে পকেটে হাত গুজিয়ে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সৌহার্দ্যের শান্ত দৃষ্টি ক্রমশই প্রিয়ন্তীর মনে ভয় বাড়িয়ে তুলছে। সে ভয়ে এদিক সেদিক চোখ ঘোরায়, হাতে থাকা প্র্যাকটিক্যাল খাতাগুলো চেপে ধরে শক্ত করে। প্রিয়, সকালে নাস্তা করেছিস? সৌহার্দ্যের শান্ত প্রশ্নে প্রিয়ন্তীর মনে ভীতি ছড়িয়ে পড়ে। শুকনো ঢোক গিলিয়ে আরও এক পা পিছিয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সৌহার্দ্যের এই প্রশ্নের মানে বুঝতে পেরেছে সে। সৌহার্দ্য ভাই বলেছিল 1 মিনিট দেরি করলে পুড়িয়ে ফেলবে তাকে। তাহলে কি এখন 5 মিনিট দেরি করার জন্য বিষ খাইয়ে মেরে ফেলবে? তাই জিজ্ঞেস করছে সকালে নাস্তা করেছে কিনা। প্রিয়ন্তী আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে। ভীত চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড়ায়, আপনার মনে কি একটুও দয়া মায়া নেই সৌজ ভাই? সরি পাথর ভাই, আপনার মনটা একদম পাথরের মতোই শক্ত। মনে মনে কথা বলে শেষ হয়েছে? হলে গাড়িতে গিয়ে বস, আর 1 সেকেন্ড দেরি করলে গাড়ির টিকিতে করে নিয়ে যাবো তোকে। মাইন্ডেড। সৌহার্দ্যের ধমকে প্রিয়ন্তী কেঁপে ওঠে, ছুটে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটের পাশে। খাতাগুলোকে বুকে জড়িয়ে শ্বাস টানতে থাকে জোরে জোরে। গাড়িতে উঠতে না উঠতেই তার পেট গলোচ্ছে, গাড়ির গন্ধে বমি পাচ্ছে, মাথাটাও ঘুরছে হয়তো। সৌহার্দ্য এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে, দৃষ্টি স্থির করে গাড়ির দরজা লাগিয়ে দেয়। প্রিয়ন্তীর হাবভাব দেখে মাথা নিচু করে হাসে সন্তর্পণে, আর মনে মনে বিড়বিড়ায়, তোর জন্য কি এখন নিজের প্রিয় গাড়িটাকেও ছাড়তে হবে বাবুনি? তোকে ধারণ করতে গিয়ে যে নিজের অস্তিত্বটি হারিয়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে তুই। সৌহার্দ্য গাড়িতে উঠতেই স্থির হয়ে বসে প্রিয়ন্তী। এতক্ষণ বমি বমি লাগলেও এখন ভয় লজ্জা দুটোই লাগছে। এর আগে সৌহার্দ্যের সাথে একা একা কোথাও যায়নি সে, যার দরুন অস্বস্তিতে গুটিয়ে নেয় নিজেকে। মাথা নিচু করে বসতেই তার নাকে ভেসে আসে ফুলের সুবাস। সহসাই চোখ তুলে তাকায় সামনের দিকে।
সৌহার্দ্য খুব যত্ন সহকারে গাড়ির ড্যাশবোর্ডে জুঁই ফুল ছড়িয়ে দিচ্ছে, যার দরুন পুরো গাড়িতে জুঁই ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। প্রিয়ন্তীর চোখ বন্ধ করে ফেলে, নিকাবটা উঠিয়ে গভীর একটা শ্বাস টানে। ফুলের ঘ্রাণে তার দমটা যেন ফিরে এসেছে, না হলে এখনই দম বন্ধ হয়ে মারা যেত। মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়তেই তড়িৎ বেগে চোখ খুলে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্য তার মুখের উপর ঝুঁকে রয়েছে, তার দৃষ্টিতে ঘোর। প্রিয়ন্তী ভরকায়। সৌহার্দ্যকে এত কাছে দেখে বুকটা ধক করে উঠছে তার। সহসায় চোখ মুখ খিচে ফেলে ভয়ে, হাত দুটো গিয়ে ঠেকিয়ে বুকের মধ্যখানে। সৌহার্দ্য কি করছে বুঝতে পারছে না সে। সিট বেল্ট বাঁধিস না কেন? এই কষলে টাল সামলাতে পারবে? এরপর নাক মুখ ফাটালে তোর মামার আমার নামে মামলা দিবে, তাদের ভাগ্নেকে আহত করার দায়ে জেলে পড়বে, তখন শান্তি লাগবে তোর? সৌহার্দ্যের প্রশ্নে চোখ পিট পিট করে তাকায় প্রিয়ন্তী। সৌহার্দ্য এতক্ষণ তার কাছাকাছি থাকলেও এখন বসে আছে নিজের সিটে, তার চোখ জোড়া সামনে তাক করা আর এক হাত রাখা স্টিয়ারিং হুইলে। প্রিয়ন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ি চলতে শুরু করলেই তার চোখ যায় গাড়ির ড্যাশবোর্ডে, যেখানে পড়ে আছে কালো রঙের একটি চুলের ক্লিপ। প্রিয়ন্তী চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। কিছু একটা আঁচ করতে পেরে সহসায় তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। কাছাকাছি গিয়ে ভালোভাবে দেখতে থাকি ক্লিপটির গঠন ও আকৃতি। নিজেকে ধাতস্থ করে সৌহার্দ্যের উদ্দেশ্যে ক্ষীণ স্বরে বলে, সহজ ভাইয়া, এই ক্লিপটা কোথায় পেলেন আপনি? এটা তো আমার ক্লিপ, আসার সময় আমি এটাকেই নো, ইটস মাইন। সৌহার্দ্যের গম্ভীর সুরে বলা কথাটায় থেমে যায় প্রিয়ন্তী। পুনরায় চোখ ঘুরিয়ে তাকায় সেই ক্লিপটার দিকে। ক্ষীণ কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, এটা আপনার হয় কিভাবে? আপনি কি চুলে ক্লিপ পরেন নাকি? প্রিয়ন্তীর আস্তে বলা কথাটা শুনে ফেলে সৌহার্দ্য, যার দরুন ভ্রু কুঁচকে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর চোখ তখন বায়োলজি খাতার ম্যাশরুমের চিত্রে স্থির। সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে দৃষ্টি স্থির করে সামনের রাস্তায়। এসব কি ছাতার মাথায় গেছিস প্রিয়? মার্কস দেবে তোকে? এত যখন ড্রয়িং কার থেকে শিখলে বলতো? সৌহার্দ্যের প্রশ্নে মুখ কুঁচকে ফেলে প্রিয়ন্তী। তার এত সুন্দর চিত্রটাকে ছাতার মাথা বলছে। প্রিয়ন্তী চিত্রটার উপর পরম যত্নে হাত বোলায়, চোখ ঘুরিয়ে আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে আমতা আমতা করে বলে, এটা কোনো ছাতার মাথা নয় ভাইয়া, এটা মাশরুম। এটা বায়োলজি বইতে আছে, তাই প্র্যাকটিক্যালি আঁকতে দিয়েছে। আপনি তো কমার্সের স্টুডেন্ট, তাই জানেন না। আর এটা দেখতে এমনই। প্রিয়ন্তীর একদমে বলা কথাগুলো শুনে গাড়ির ব্রেক কষে সৌহার্দ্য, যার দরুন প্রিয়ন্তী কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে। কি হয়েছে বুঝতে না পেরে চোখ ঘুরিয়ে তাকায় সৌহার্দ্যের দিকে। মাশরুমের বৈজ্ঞানিক নাম আগারিকাস বিসপোরাস। মাশরুম হলো ক্লোরোফিলবিহীন ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত এক ধরনের ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ, যা সালোক সংশ্লেষণ করতে পারে না। এদের মূল বৈশিষ্ট্য হলো এদের প্রোটিন, শর্করা, চর্বি এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ থাকা। মাশরুমের উপকারী দিকগুলো হলো এগুলো উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধ করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় সৌহার্দ্যের দিকে। সে নিজেই সায়েন্সের স্টুডেন্ট হয়ে এত ভালো ব্যাখ্যা দিতে পারবে না যতটা ভালো সৌহার্দ্য কমার্সের স্টুডেন্ট হয়ে দিয়েছে। সহসাই বিস্ময়ে মুখ ফসকে বেরিয়ে আসে, সোয়াজ ভাইয়া, আপনি কমার্সের স্টুডেন্ট হয়ে বায়োলজির টপিক এত ভালোভাবে জানেন কিভাবে? প্রিয়ন্তীর বিস্মিত মুখখানা দেখে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। মুখের নিকাবটা নামিয়ে দিয়ে গাল দুটো চেপে ধরে দুহাতে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে প্রিয়ন্তী ভরকায়, ভয়ে মুখটা নিচু করে ফেলে সহসাই। কারণ আমার উড বি ওয়াইফ যে এখনো ভাবুনি, ছোট পাখি একটা, খুব সাংঘাতিক মেয়ে। অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করার পরও তার পড়া নোট করার জন্য রাত জেগে তার বইগুলো পড়তে হয় আমাকে। জানিস, খুব বিরক্ত হই আমি। মাথার মধ্যে প্যাচ লাগে নিউটন আইনস্টাইন তত্ত্ব। অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইল পড়তে হয় দম বন্ধ করে। অপছন্দের টপিকস পড়তে কার ভালো লাগে বল? কিন্তু আমার বাবুনির জন্য আমি সব করতে পারি। দম বন্ধ হয়ে মরতেও পারি, দম বন্ধ করে মারতেও পারে। শেষের কথাটুকুতে কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে সৌহার্দ্য আরেকটু শক্ত করে চেপে ধরে তার মুখখানা। একদম দূরে যাবে না বলে দিচ্ছে। প্রিয়ন্তী স্থির হয়ে বসে। তার বুক কাঁপছে, কেন কাঁপছে সেটা জানে না। এই অনুভূতির সঙ্গে সে পরিচিত নয়। সৌহার্দ্য ভাই কাকে নিয়ে কথাগুলো বলছে সে জানে না, তবে এটুকু বুঝতে পারছে মানুষ হিসেবে সে যেমনই হোক, প্রেমিক হিসেবে সে অসাধারণ। স্পিকারের গান বাজতেই ঘোর কাটে প্রিয়ন্তী। সেদিকে একবার তাকিয়ে চোখ ঘোরায় সৌহার্দ্যের দিকে। ততক্ষণে সৌহার্দ্যের হাত জোড়া প্রিয়ন্তীর গাল ছেড়ে কপালে গিয়ে ঠেকেছে। সে খুব যত্ন সহকারে প্রিয়ন্তীর নিকাবটা ঠিক করে দিচ্ছে। তার চোখ জোড়া শান্ত নদীর মতো।
প্রিয়ন্তী কেঁপে ওঠে সেই দৃষ্টিতে, চোখের মনি ঘোরায় এদিক সেদিক, তার অস্বস্তি হচ্ছে। তখনই প্রিয়ন্তীর কানে ভেসে আসে স্পিকারে বাজতে থাকা গানের লাইন, লিখব তোমার হাতে আমি আমার মরণ, আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটা আমার। প্রিয়ন্তী সন্ধিহান চোখে তাকায় সৌহার্দের দিকে, তার মনে হচ্ছে গানটা যেন সৌহার্দের কার্যকলাপের অনুরূপী। প্রিয়ন্তী বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক আগেই। সৌহার্দ তাকে নামিয়ে দিয়ে অফিস চলে গিয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছে অসুস্থ শরীরে কাজ না করতে। প্রিয়ন্তী শুধু মাথা নিচু করে তা শুনেছে। সৌহার্দ্যর কথা সে রাখতে পারবে না, সে জানে তার এখন অনেক কাজ। চুপচাপ বসে থাকলে সে আরও অসুস্থ হয়ে যাবে, তাই বাড়ি ফিরেই তড়িঘড়ি করে রান্নাঘরে চলে যায়। ঘণ্টাখানেকের মধ্যে দুপুরে রান্না শেষ করে শরবতের গ্লাস হাতে ছুটে আসে বাগানের বাদিকে। সেখানে মিহি আপুর বিয়ের জন্য মাছ মাংস কাটাকাটি হচ্ছে। নওশেদ চৌধুরী দাঁড়িয়ে থেকে সব কিছু তদারকি করছে। প্রিয়ন্তী এগিয়ে গিয়ে দাঁড়ায় নওশেদ চৌধুরীর সামনে। মাঝবয়সী 4-5 জন পুরুষকে দেখে ওনাটা দিয়ে আরেকটু ঢেকে নেয় নিজেকে। মামা, এই শরবতটুকু খেয়ে নাও। তোমার কি গরম লাগছে? বাতাস করে দিব একটু? প্রিয়ন্তীর কথায় নওশেদ চৌধুরী মৃদু হাসে। প্রিয়ন্তী হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে সবটুকু শরবত শেষ করে তৃপ্ত নিঃশ্বাস ছেড়ে কোমল দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর দিকে, মাথায় হাত রেখে বলে, প্রিয় মা, তুই কি করে বুঝলি আমার তৃষ্ণা পেয়েছে? পিপাসায় মনে হচ্ছিল এখনই দমটা বেরিয়ে যাবে। নওশেদ চৌধুরীর কথায় প্রিয়ন্তী মুচকি হাসে, মাথায় রাখা হাতটা এনে গালে রাখে, তার উপর নিচের হাত রেখে বলে, মা বলে ডাকো যে, তাই তো বুঝি। তুমি আমার শুধু মা ডাকো, আর আমি তোমার মামা ডাকি। তোমার থেকে আমার ডাকটা শক্তি বেশি, দায়িত্ব বেশি। নওশেদ চৌধুরী মুগ্ধ হয়ে শোনে সেই কথা। মেয়েটাকে সুন্দর করে কথা বলে, যেন তার সব কথায় আদর মাখানো। সহসায় তার চোখ জোড়া ভিজে ওঠে অশ্রুতে। ছলো ছলো চোখে তাকিয়ে প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে পরম যত্নে, প্রিয়, তুই চলে গেলে আমাদের কি হবে মা? এই বুড়ো বুড়ো 3টি বাচ্চাকে সামলাবে কে? তুই ছাড়া যে কেউ মায়ের মতো যত্ন করতে পারে না। প্রিয়ন্তী থমকায় সেই অশ্রু ভেজা চোখে। মায়ের মৃত্যুর পর সে তার মামাদের কখনো কাঁদতে দেখেনি, কখনো কোনো মানুষকে নিয়ে তাদের বিচলিত হতে দেখেনি। তবে আজ দেখছে তার মেজ মামা তার জন্য কান্না করছে, তাকে হারিয়ে ফেলার ভয়ে বুক কাঁপছে তার। প্রিয়ন্তীর চোখেও অশ্রু ভর করে। সে বাবার আদর পায়নি কোনোদিন, তবে মামাদের আদর পেয়েছে, তাও আবার তিনটে মামার আদর। সে আদরে সে মায়ের ঘ্রাণ খুঁজে পায়, বাবা নামক অচেনা ব্যক্তির যত্ন খুঁজে পায়। তোমার চোখে জল কেন মুনাফের বাবা? শরীর খারাপ করছে? বলেছিলাম গরমে এখানে দাঁড়িয়ে না থাকতে। আমার কোনো কথাই জানো না তুই। নারী কণ্ঠের চিন্তিত কথাটা কানে আসতেই ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। নওশেদ চৌধুরীও চোখ ঘুরিয়ে তাকায় সামনের দিকে। শাহানা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের চোখের জল মুছে নেয় সন্তর্পণে। নওশেদ চৌধুরী এগিয়ে যায় তার কাছে, হাসি হাসি মুখে বলে, চিন্তা করছো কেন শানু? আমার কিচ্ছু হয়নি, এমনি মামা ভাগ্নি কিছু দুঃখের কথা বলছিলাম, তাই চোখ দিয়ে জল এসে পড়েছে। শাহানা চৌধুরী কট মরিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে, মনে মনে বিড়বিড়িয়ে বলে, আমার স্বামীর সন্তানকে হাত করতে চাইছিস কালনিগিনি? এটা তো কিছুতেই হতে দেব না আমি। আমার সংসারের দিকে চোখ তুলে তাকানোর শাস্তি তোকে আজই দিব, এক্ষুনি দেব, ফকিন্নির বাচ্চা। শাহানা চৌধুরীর চোখ জলজল করে ওঠে। মাটিতে পড়ে থাকা বড় বড় মাছগুলো দেখে সহসাই মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। প্রতিশোধ নেয়ার মাধ্যমটা বেশ লাগলো তার। চট করে মনে পড়ে যায় সকালের ঘটনাটা। প্রিয়ন্তী তার বাবুর গাড়িতে করে স্কুল যাচ্ছে, যে গাড়িতে সে নিজেই আজ পর্যন্ত উঠতে পারেনি, সেই গাড়িতে কিনা এই ফকিন্নির বাচ্চা উঠেছে। রাগে তার গা জ্বলে ওঠে, মুখ বাঁকিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর উদ্দেশ্যে পুনরায় বিড়বিড়িয়ে বলে,